সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1498তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ অনিকের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন কক্সবাজার সমুদ্রে ডুবিয়ে মারলেন নিজের সুন্দরী বউকে। প্রিয় বন্ধুরা, বুকে হাত দিয়ে বলতে পারি এই গল্পটা এইরকম একটা গল্প। রাজশাহীর প্রত্যন্ত এলাকার মধ্যবিত্ত পরিবারের সন্তান আশিকের জীবনের এই গল্প আপনার মনের অজান্তে আপনার চোখের জল ঝরিয়ে দেবে। আমি গল্পটা একটু আগে মাত্র শুনেছিলাম, পড়েছিলাম, এবং পড়ার পরে আমি ঠিক কথা বলতে পারছি না। আমার হৃদয়টা মনে হয় যেন ফেটে গেছে। করুণ এক বাস্তব জীবনের গল্প। সবাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে রাজশাহী ভাই অনিককে সান্ত্বনামূলকভাবে হলেও একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অনিক হোসেন। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর ছোট 3টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন হকার। রাজশাহী রেল স্টেশনে আমার বাবা হকারি করতেন এবং সেখানে হকারি করে যে টাকা ইনকাম করতেন তাতেই আসলে এত বড় একটা পরিবার চালানো আমার বাবার পক্ষে বড় হিমশিম খেয়ে যাচ্ছিল। যার কারণে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার মা, আমার দাদি মানুষের বাড়িতে কাজ করত। মানুষের বাড়িতে দোয়া মাজা এবং ঘরের যেসব ঘরোয়া কাজ আছে ওই কাজগুলো আমার মা আর দাদি মিলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করত। মোটামুটি আমার বড় বোন যখন একটু বড় হয়ে যায়, আমার মা আর দাদির সঙ্গে আমার বড় বোনও মানুষের বাড়িতে কাজে লেগে যায়। ছোটোবেলা থেকে আমি খুব বেশি মেধাবী ছিলাম। ক্লাস 5-এ আমি বৃত্তি পেয়েছিলাম, যার কারণে আমার হতদরিদ্র পরিবার হলেও আমার বাবা মা স্বপ্ন দেখেছিল তারা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন। তাদের স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব এবং এই পরিবারের অভাবের দিন কাটিয়ে আমি একটা স্বর্ণালী সকাল তাদেরকে উপহার দিব। সেই নিরীক্ষে রাজশাহীর ওই অজপাড়া গায়ের আমার স্বপ্নগুলোকে আমি বুকে লালন করতেছিলাম। একটু একটু করে ক্লাস 5-এর বৃত্তির পরে আমি এলাকারই একটা স্কুলে ক্লাস 6-এ ভর্তি হই। ক্লাস 6 থেকে যখন ক্লাস 8-এ উঠি, আমার বিশ্বাস ছিল যে ক্লাস 8-এও আমি বৃত্তি পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাস 8-এ আমি বৃত্তি পরীক্ষা দিই, কিন্তু সেখানে আমি উত্তীর্ণ হই না। এরপরে আমার পরিবার আমার খরচ সামলাতে, পড়াশোনার খরচ সামলাতে খুব হিমশিম খেয়ে যায়। একটা পর্যায়ে যখন এসএসসি পরীক্ষার সময় আসে, ওই মুহূর্তটাতে আমার বাবা মা একরকম সিদ্ধান্ত নিয়েই নিল যে তারা আমাকে পড়াশোনা করাবে না। ক্লাস 9-এ ওঠার পরে তারা আর পারতেছিল না, কারণ আপনি ভালো করেই জানেন যে ক্লাস 9-এর পরে ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় এবং এসএসসির জন্য বিভিন্নভাবে কোচিং করতে হয়, বই লাগে, নোট লাগে, অনেক কিছুই লাগে। তো সেখানে আসলে একটা ছাত্রের পড়াশোনার খরচটা অনেকটা বেড়ে যায়। পরিবারের পক্ষে তখন এই খরচটা দেওয়া আসলেই সম্ভব হচ্ছিল না, কারণ আমার বড় বোন আছে, ছোট 3টা বোন আছে, দাদা আছে, দাদি আছে, মা আছে। এদের একবেলার মুখের খাবার জোগাতে আমার বাবার জান বেরিয়ে যায়। তার উপরে আবার আমার পড়াশোনার আমাকে নোট কিনে দেওয়া, এই কিনে দেওয়া, ওই কিনে দেওয়া, গাইড কিনে দেওয়া আমার বাবার পক্ষে আসলে আর সম্ভব হচ্ছিল না। ক্লাস 9-এর বছরে আমি প্রায় পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো অবস্থা, আমি পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম, স্কুলে যাই না। এবং স্কুলে না যাওয়ার কারণে সেখানে আমাদের স্কুলের একজন শিক্ষক ছিলেন, ওনার নাম ছিল খায়রুল স্যার। এবং স্যার মোটামুটি আমাকে অনেকটা ভালোবাসতেন। স্যার ছিলেন গণিতের শিক্ষক। তো স্যার তখন করলো কি, আমার আব্বাকে একদিন স্কুলে ডেকে নিয়ে আমার সম্বন্ধে সব কিছু জানার পরে স্যার বলল যে আমি আমার নিজের থেকে টাকা দিয়ে ওকে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন করাবো এবং এসএসসি পর্যন্ত আমি ওকে পড়াবো। আমি চাই না এমন একটা মেধাবী সন্তান এসএসসি পরীক্ষা না দিয়ে তার জীবনটা নষ্ট করে। অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত আমি তাকে পড়াশোনা করাবো। এবং খায়রুল স্যারের ওই কথায় আমার বাবা তখন রাজি হলো আমাকে আবারও পুনরায় পড়াশোনা করানোর জন্য। তখন সম্পূর্ণ খায়রুল স্যারের অধ্যয়নে আমি আবারও পড়াশোনায় ফিরে এলাম এবং আমি আমার মতো করে পড়াশোনা করতেছি এবং আলহামদুলিল্লাহ ক্লাস 9 থেকে আমি তখন ক্লাস 10-এ উঠলাম। এবং খায়রুল স্যার যেহেতু গণিতের শিক্ষক ছিলেন, তিনি আমাকে মোটামুটি একটু পড়াইতেন, ফ্রিতেই পড়াইতেন। এই করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে, এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগেই, কারণ আমাদের এই সময়টাতে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হইতে প্রায় 3 মাসের মতো সময় লাগতো।
এই সময়টাতে আমি বিশ্বাস করবেন না ভাই, আমি আমাদের বাড়িতে এমন কোনো কাজ আমি করতাম না। রাতের বেলায় মানুষের আব্বা জমি নিত, ধরেন এরকম জমি নিত, ওইগুলো রাতের বেলায় ধান কাটতাম, ধান কাটা বাড়িতে ধান আনতাম, এরপরে ধান মাড়াইতাম, তারপরে মানুষের কৃষি কাজ করতাম। মানে এই 3 মাসে আমি প্রচুর কাজ করছি। মানে আমার একটা বিশ্বাস বা ভালো মানে একটা ইচ্ছা ছিল যে 3 মাসে আমি যে টাকাটা মানে ইনকাম করব, ওই টাকাটা দিয়া আমি একটা পর্যায়ে মানে আপনার রেজাল্ট আউট হওয়ার পরে কলেজে ভর্তি হব, আমার টাকা দিয়ে আমি কলেজে ভর্তি হব, এরকম একটা ইচ্ছা আমার ছিল আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তখন করলাম কি, টাকাটাও ম্যানেজ করলাম, আমার এসএসসি রেজাল্টও আউট হলো, মানে আমি ভালো একটা রেজাল্টও করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরেই আমার বাবা হঠাৎ করে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টে বলবো এটা, যদিও প্রথমে ছোটোখাটোই ছিল। আমার আব্বা হঠাৎ করে একদিন রিক্সা থেকে পড়ে যায়, রিক্সা থেকে কই জানি আসছিল, ওখান থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পায়। তো যেহেতু পায়ে প্রচণ্ড রকমের ব্যথা পাইছে, আমরা আর জিনিসটাকে ওভাবে নেই না, আব্বু ব্যথার ওষুধ খাইছে, ভাবলাম ভালো হয়ে যাবে। কিন্তু এইভাবে প্রায় মাসখানি কেটে গেল। তখন আমি আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হয়েছিলাম, পড়াশোনা করার ইচ্ছা আমার ছিল। কিন্তু আমার আব্বা তখন হলো কি, মানে পায়ের মধ্যে আঘাত খাওয়ার পরে এই মানে পায়ের ওই আঘাতের ভিতরে পরে বোঝা গেল যে আব্বুর ভিতরে যে হাড়টা আছে, ওই হাড্ডিটা ফেটে গেছে। এবার হাড্ডিটা ফেটে গেছে, আব্বুকে নিয়ে দৌড়োদৌড়ি করা লাগতেছে। আমার তো পরিবারে আর কেউই নেই, আমি তো একমাত্র ছেলে। তো আব্বুকে নিয়ে তখন আমি এই মেডিকেল ওই মেডিকেল, এই হসপিটাল ওই হসপিটাল দৌড়োদৌড়ি করতেছি। একটা সময় রাজশাহী থেকে আব্বাকে তখন ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি করাইতে হবে, সেখানে নিয়ে গেলাম। এই আমার পড়াশোনা প্রায় বন্ধের পথে আর কি। আব্বুকে নিয়ে প্রায় 3 থেকে 4 মাসের মতো হসপিটালে দৌড়াইতে আসি। আমি আর কলেজেও যেতে পারি না, ওই একবার যে গিয়ে ভর্তি হয়েছি, ভর্তির মধ্যেই পড়ে আছি। এবং প্রায় 4 মাস পরে তখনকার ডক্টররা বললো যে আমার আব্বুর এই মানে রগের ভিতরে মানে ভিতরে আপনার রড ঢুকাইতে হবে, হাড্ডির ভিতরে রড দিয়ে তারপরে হচ্ছে ওইটা করতে হবে, যাই হোক সার্জারি করতে হবে, অনেক টাকার প্রয়োজন। এখন এত টাকা তো আমাদের পরিবারে নাই, টাকা কোথায় পাবো? টাকার জন্য তখন পাগল হয়ে গেছিলাম। এবং শেষ পর্যন্ত আমার মা আর দাদি মিলে মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে, সুদের উপরে টাকা নেয়, এরপরে সমিতি থেকে টাকা নেয়, এইভাবে ওভাবে টাকা নিয়ে আমরা সবশেষ আব্বার চিকিৎসা করে আব্বাকে বাড়িতে আনি। এবং আব্বাকে যখন বাড়িতে আনি তখন আমার আব্বা হাঁটাচলা করতে পারতো না, একরকম হুইল চেয়ারে বসে থাকতো। তখনও পরিবারে একটা বড় বোন আছে, তার এখনও বিয়ে হয়নি, এবং ছোটো 3টা যুবতী বোন হয়ে গেছে অলরেডি। এবং এই অবস্থার মধ্যে আমি কেমনে কলেজে যাই বলেন? আমার পক্ষে তো আর কলেজে যাওয়া সম্ভব হয় নাই, এবং সেখানে আমার পড়াশোনার জীবনের সমাপ্তি ঘটে। এবং আমি আর পড়াশোনা করি না। প্রতিদিন ঋণের টাকার জন্য মানুষজন আসে বাড়িতে, আমার আব্বা তো আর টাকা দিতে পারে না। আমার আব্বার চিকিৎসার জন্য টাকা নিছি, এখন সবাই বলে টাকা দেন, টাকা দিব থেকে। এবং আমার ঘরে যুবতী বোন আছে, আমার বোনদেরকে নিয়ে টানাটানি করে, যেহেতু আমরা টাকা দিতে পারি না। মানে এমন এক দুঃখ মানে দুর্দশার ভিতরে পড়ে যায় যা বলার মতো না। তেমন মা একদিন কান্না করতে করতে বলে যে বাবারে, তুই দেখ না কিছু একটা করতে পারিস কিনা, এইভাবে তো আর জীবন চলে না, আমি তো আর পারতেছি না, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কিছু একটা করা যায় কিনা দেখ। তো সবেমাত্র আপনার কলেজে ভর্তি হয়েছি এবং পড়াশোনাও একরকম বন্ধ করে দিয়েছি। এই সময় এসে আসলে কোথায় কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না, মানে মাথায় কিছুই আসতেছে না। এরপরও এদিকে সেদিকে বিভিন্ন দিকে কাজের সন্ধান করতেছি। এমন করতে করতে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরেরই একটা গ্রামে একটা কাজের সন্ধান পাইছি। কাজটা হচ্ছে, একটা বয়স্ক লোক আছে, জানা হচ্ছে মনু মুন্সি। এবং মনু মুন্সি বলে একজন খুবই বয়স্ক লোক আছে, উনি হচ্ছে ওনার সেবা যত্ন করা, ওনাকে পায়খানা প্রস্রাব করাইলে গোসল টোসল করাই দেওয়া, এবং ওনাকে সময় মতো ওষুধ খাওয়ানো। তারা এরকম একটা শিক্ষিত লোক চাচ্ছে, বা শিক্ষিত একটা ছেলে চাচ্ছে যারা প্রেসক্রিপশন বুঝবে এবং ওষুধ বড়ি ঠিকঠাক মতো খাওয়াইতে পারবে, এরকম একটা লোক তখন তারা খুঁজতেছিল। তো আমিও আমার এক আত্মীয়র মাধ্যমে তখন খবরটা পাই। পাওয়ার পরে আমি ওই মনু মুন্সির যে বড় ছেলে আছে ওনার সঙ্গে দেখা করার যাই। এবং ওনার আবার হচ্ছে ওই বাজারে অনেক বড় দোকান আছে, মানে আড়ত আছে আর কি, বিশাল বড় আড়ত। আড়তে গেলাম, আড়তে যাওয়ার পরে ওনার সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে মানুষটা খুবই ভালো ছিল, ভীষণ আন্তরিক ছিল, আমার সঙ্গে কথা বলছে, কথাটা বলে আমাকে তখন বললো যে দেখো, আমার বাবার বয়স প্রায় 90-এর কাছাকাছি, 98 কি 90-এর কাছাকাছি। এবং আমার বাবা টোটালি হাঁটাচলা করতে পারে না, সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে। এবং আমার বাবাকে নিয়ে মাঝে মাঝে হাঁটতে যেতে হবে, বাবাকে সময় মতো ওষুধ খাওয়াইতে হবে, এবং উজু করাই দিতে হবে, নামাজ পড়াইতে হবে। তুমি বেতনটা আমি তোমাকে বাড়াই দিব, কিন্তু কাজগুলো একজন ডাক্তারের মতো তোমার করতে হবে, তুমি কি করতে পারবা? আমি বলছি দেখেন, আমি একজন বয়স্ক মানুষের সেবা করব, এটা তো আমি তো আল্লাহর কাছেও সোয়াব পাবো, এবং এই লোকটা আমার জন্য দোয়া করবে, বেতনটা বড় কথা নয়, আপনি যদি বলেন আমি করব। কিন্তু ভাই উনি বিশ্বাস করেন, এতটাই ভালো মানুষ ছিল, এই কাজটার জন্য বড় জোরে আমাকে 5,000 টাকা দিলেই হয়,
উনি আমার বলল যে অনিক, তোমার কথা আমার অনেক ভালো লাগছে, আমি তোমার 10,000 টাকাই দিব, এবং আমি প্রয়োজনে, উনি এরকমভাবে মানে আমাদের চাকরিতে জয়েন করার আগেই বলতেছে যে প্রয়োজনে তোমার বড় বোনের বিয়ের দায়িত্বটা আমি নিব। আমার এত ভালো লাগছে ভাই, মনে হয় জীবনে এই প্রথম আমার মনে হয় যেন আমার মনটা আনন্দে ভরে গেল। আমি আমার এসএসসি রেজাল্ট পাইলাম, ক্লাস 5-এ বৃত্তি পাইছি, এরপরেও কিন্তু আমার এতটা শান্তি লাগে নাই। বাট ওনার কাছ থেকে আমার পরিবারের জন্য এই সাপোর্টটা পেয়ে সত্যি মনটা আমার আনন্দে ভরে গেল। যাই হোক, সবশেষ আমি তখন ওনার সঙ্গে কথাবার্তা বলি, ওনার বাড়িতে তখন কাজে ঢুকে গেলাম। আমার বাড়ি থেকে আমার জামা কাপড় যা যা কিছু আছে সব কিছু নিলাম, এবং উনি চাকরিতে জয়েন করার আগেই অলরেডি আমাকে 1 মাসের বেতন দিয়ে দিছে। 1 মাসের বেতন মাকে দিলাম, এবং দেওয়ার পর উনি বলল, তোমার বড় বোনের জন্য তুমি ঘরটর দেখো, ভালো কোনো ঘর পাইলে আমি টাকা পয়সা দিব, বিয়ের খরচের টাকা আমি দিব, তুমি দেখো। তা আমি আব্বাকে বলে দিলাম যে আব্বা দেখেন, এইভাবে কোথাও ঘর পাওয়া যায় কিনা। অল্প সময়ের ভিতরে ওনার বাড়িতে আমি প্রায় 1 মাসের মতো এখনও কাজ করি নাই, প্রায় 27-28 দিনের মতো কাজ করছি। ওই সময়ের ভিতরে আমার বড় বোনের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। তো আসার পরে তখন এই উনি মানে এই মনু মুন্সির বড় ছেলে, তার টাকায় আমার বড় বোনের বিয়ে হয়। এই পরিবারটার কাছে ভাই আমি সত্যি অনেকটা ঋণী। যাই হোক, আমার বড় বোনের বিয়ে হয়ে গেল, এবং বড় বোনের বিয়ে হওয়ার পর আমার পরিবারটা আলহামদুলিল্লাহ চলতেছে। এখান থেকে 10,000 টাকা বেতন পাই, আমি 1,000 টাকা খরচ করি পুরো মাসে, এবং 9,000 টাকা বাড়িতে পাঠাইতে পারি। আমাদের পরিবারের যে একটা অভাব ছিল, এই অভাবটা মোটামুটি কেটে আমরা একটু সুখের ছায়া দেখতেছিলাম, মানে মোটামুটি একটা ভালো অবস্থানের মধ্যে তখন চলে গেছি। তো একটা বিষয় আপনাকে বলে রাখি, ছোটোবেলা থেকেই না আমি একটু অন্যরকম একটা প্রতিভা আমার মাঝে ছিল, যেটা হয়তো আপনাকে এতক্ষণ পর্যন্ত বলা হয়নি। আমি খুব ভালো বাঁশি বাজাইতে পারতাম, আমি খুব ভালো একজন বংশী বাদক ছিলাম, এবং এইটা মূলত শিখেছি আমাদের এলাকারই এক হিন্দু দাদার কাছ থেকে। মানে দাদা বাঁশি বিক্রি করতো, মেলাতে বাঁশি বিক্রি করতো, এবং তিনি বাঁশি বাজাইতো। দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, স্কুলে যাইতাম, দাদার সঙ্গে বসে থাকতাম, ওনার কাছ থেকে আমার এই মূলত বংশী বাদক শেখা। তো আমি করতাম কি, যখনই ধরেন এই বয়স্ক লোকের সাথে সারা রাত তো জেগে থাকা লাগতো, উনি রাতের বেলায় ঘুমাইতো না, একটু পর পরে আমাকে ডাকতো, এবং এই অনেক অনেক বলে একটু পরে ডাক দিত। তো দেখা যায় যে আসলে সারা রাতে বসে থাকা লাগতো। চিন্তা করলাম বসে না থেকে উঠানে গিয়ে মা অথবা বারান্দায় গিয়ে একটু বাঁশি বাজাই। আবার চিন্তা করি বয়স্ক লোকটা কিছু বলে কিনা। প্রথম দিন যেন বাঁশি বাজাইলাম, উনি খুব খুশি হইলো। মানে আমি যার চিকিৎসা করি বা যাকে আমি দেখাশোনা করি, এই লোকটা খুবই খুশি হলো, আমাকে বললো আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে তুমি খুব সুন্দর বাঁশি বাজাও, আর তুমি সবসময় বাঁশি বাজাইবে, আমি তোমার বাঁশির সুর শুনবো। দেখা যায় এই দিক থেকে একটা ভালো সাপোর্ট পাইছি। সাপোর্ট পাওয়ার পরে আমি তখন প্রায় প্রতি রাতেই বাঁশি বাজাইতাম। ওনার বাড়ির উঠানে একটা গাছ ছিল, মোটামুটি অনেক বড় একটা গাছ, ওই গাছের নিচে বসে আমি প্রতিদিন বাঁশি বাজাইতাম, এবং আমার বাঁশির সুরও মোটামুটি খুব সুন্দর ছিল। এবং এই যে আমি বাঁশি বাজাই, এতে কিন্তু গ্রামের সবাই আমার উপরে সন্তুষ্ট। গভীর রাতে আমার বাঁশির সুরে ঘুমের ওষুধ না খেয়েও মানুষের চোখে ঘুম চলে আসতো। এত করুণ সুরে, এত মধুর সুরে আমি মিষ্টি করে বাঁশি বাজাইতাম। সবার সাথে তখন আমার একটা ভীষণ রকমের ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এই গ্রামের সমস্ত জোয়ান, বৃদ্ধ, বুড়ো সবাই আমার সাথে অনেক ভালো করে কথা বলে। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। এইরকম করতে করতে আবার যিনি মনুমুন্সের বড় ছেলে ছিল, সেও আমাকে বলতো যে আরে তুমি তো অনেক সুন্দর বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর অনেক সুন্দর, তুমি কিন্তু সবসময় বাঁশি বাজাইবা। তো এইরকম করতে করতে প্রায় অনেক দিন আমি বাঁশি বাজাইতেছি। একদিন হলো কি, রাতের বেলায় আমি বাঁশি বাজাচ্ছিলাম। তো বাঁশি বাজাইতেছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কেউ মনে হয় আমার পিছনে দাঁড়ায় আছে। এতদিন পর্যন্ত কিন্তু এরকম কোনো কিছু আমার অনুভব হয়নি। ওই দিন মনে হলো যে কেউ যেন আমার পিছনে দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, আমি তো আর করে না, বাঁশি বাজাইছি। এরপরে হলো কি, হঠাৎ করে পিছন থেকে আমাকে ঢিল মারতে শুরু করলো। 2-3টা ঢিল মারছে, এবং 2-3টা ঢিল মারার পরে আমি তখন ওখান থেকে ভয় পেয়ে দৌড়ে বাঁশি টেসি নিয়ে ঘরে চলে আসছি। এবং ঘরে আসার পরে ওনারে আর কিছু বলি নাই, ওই বৃদ্ধ লোকটারে কিছু বলি নাই, যেহেতু ধরেন অনেক রাত, বা ওনাকে কিছু বলিনি, উনি ঘুমায় গেছে। তো পরের দিন উনি রাতের বেলা আমারে বলতেছে যে একটা কাজ করো, আবার বাঁশি বাজাও, আমারে বলে। তো ওই দিন আমি করলাম কি, ঘরের ভিতর বাঁশি বাজাইতেছি। তো উনি আমারে বলে উঠানে যাও, উঠানে গিয়ে বাঁশি বাজাও। আমি বললাম যে না, উঠানে যাবো না, আমি এখানেই বাজাবো, আমার এখানেই বাজাইতে ইচ্ছে করতেছে। তো উনি আরও বললো যে ঠিক আছে বাজাও। ওই বুড়ো লোকটাও বললো যে ঠিক আছে বাজাও। তো আমি তখন কী করলাম, ওই ওনার ঘরের মধ্যে বাঁশি বাজাইতেছি। তো এভাবে 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। 4 দিন কেটে যাওয়ার পরে এবার করলো কি, ওই মনুমুন্সির ছোট ছেলের, একদম যে ছোট ছেলে, মানে মনুমুন্সির ছোট ছেলের আপনার এই নাতনি, এই মেয়েটা সম্ভবত ক্লাস 9 কি ক্লাস 10 পর, আমি জানি না। এবং এটাকে আমি এর আগেও দেখেছি এই বাড়িতে, দেখতে শুনতে মেয়েটা মোটামুটি ভালোই সুন্দরী। আমারে বলতেছে যে আপনি প্রতিদিন কেন হচ্ছে ঘরের মধ্যে বাঁশি বাজান, ঘরে বাঁশি বাজালে কি ভাল লাগে, ফিল আসে, আপনি কেন গাছের নিচে বাঁশি বাজান না? তো আমি বললাম যে আগে তো গাছের নিচে বাজাইতাম, এখন ওই দিন রাত্রে আমার সাথে একটা সমস্যা হয়েছে, এই জন্য আর আমি গাছের নিচে বাঁশি বাজাই না।
পরে বলে কী সমস্যা হয়েছে? আমি বললাম না থাক, এই সমস্যার কথা তোমাদেরকে নাই বলি, যেহেতু তোমাদের বাড়ি তোমরা থাকো, এবার আবার মানে কী হতে কী হয়ে যায়। পরে বলতেছে কেউ কি আপনাকে ঢিল মারছে, এমন করে হাসা বলতেছে। আমি বললাম যে তুমি জানলা কেমনে? আমি তো কারো কাছে বলি নাই, তোমাদের বাড়ির কারো কাছে বলি নাই, এবং এটা তো কেউ জানেও না, তো তুমি কেমনে জানলা যে কেউ আমাকে ঢিল মারছে কিনা? পরে বলেন না কেউ ঢিল মারছে? আমি বললাম যে হ্যাঁ, কে জানি ঢিল মারছিল, এবং ঢিল মারার পরে আমি বাঁশি বাজানো বন্ধ করে দিছি। ও তখন হাসতেছে। পরে আমি বললাম মেয়েটার নাম ছিল তন্নি। তাই আমি ওরে তুমি করেই বলি। আমার মাঝে মাঝে ওর পড়াশোনার একটু সমস্যা হলো, আমার কাছে আইসা পড়ে। তো আমি যেহেতু পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, এসএসসিতে ভালোই রেজাল্ট করছি, এই জন্য ওর পরে আমি পড়াইতে পারতাম। ওই সবসময় না, মাঝে মাঝে আসতো। তো এই জন্য তার সঙ্গে একটা সম্পর্ক হয় মোটামুটি ভালোই। তো সেই জায়গায় আমি তাকে তন্নি নাম ধরেই ডাকি, বা অনেক সময় তুমি বলে ডাকি। তাই আমি বললাম যে আমি তো এই ঘটনা কারোকে বলি নাই, বা তোমাদের এলাকার কেউ তো এটা জানে না, ইভেন আমি তোমার দাদাকেও বলি নাই, তা তুমি এটা জানলা কেমনে? পরে বলতেছে কারণ ঢিল তো আমিই মারছিলাম। ও আমারে বলে। আমি বললাম ঢিল তুমি মারছিলা? কেন মারছিলা? পরে বলে আপনি যে বাঁশি বাজে আমার খুব হিংসা হয়, একটা মানুষ এত সুন্দর করে কেমনে বাঁশি বাজায়, এই জন্য পরি হইয়া আপনার ঘাড়ির উপরে চাইপা বসতে যাচ্ছিলাম। তা আমি তখন বললাম যে ধুরো পাগল, এটা কোনো কথা? আমি তো সত্যিই ভয় পাইছিলাম। তো এরপর থেকে আমি আবারও সেই গাছের নিচে গিয়ে বাঁশি বাজাইতাম। মানে ও যে একটা ভয় লাগাই দিল, এবং এই ভয় থেকে আমি আবারও উঠে আবার সেখানেই গাছের নিচে বসে বাঁশি বাজাইতেছি। তো এর পরের দিন 2 দিন পরে আমি বাঁশি বাজাইতেছি। ওই সময় করলো কি, এই তন্নি মেয়েটাই একটা সাদা পোশাক পরে, খুবই সুন্দর একটা সাদা পোশাক পরে আমি বাঁশি বাজাইতেছি, হুট করে আমার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি তো একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও হঠাৎ করে সামনে কেন? যে কী ব্যাপার, তুমি এখানে কেন তন্নি এত রাতের বেলায়? পরে বলে আমি তো তন্নি না, আমি পড়ি। আমি বললাম কী বলো এগুলা? বলে হ্যাঁ আমি পড়ি। এই যে দেখেন আপনার সামনে একটা পরী দাঁড়ায় আছে, সাদা পোশাক পরে একটা পরী দাঁড়ায় আছে, আপনি বাঁশি বাজান, আপনার বাঁশির সুরে পরী নেমে আসছে আসমান থেকে, আপনি কত লাকি। আমি বললাম তন্নি অনেক রাত হয়েছে, আর তোমাদের বাড়ির প্রায় সবাই ঘুমিয়ে গেছে, এত রাতের বেলায় তুমি যে আমার সামনে আসছো, এটা কেউ যদি দেখে তাহলে তো মাইন্ড করবে। ও বলে দূরও, আমি একটা পিচ্ছি মেয়ে, কী মাইন্ড করবে? আপনি বাঁশি বাজান তো আমি আপনার বাঁশির সুর শুনবো। তাই আমি বললাম বাঁশি তো আমি বাজাইতেছি, তাও তোমার ঘর থেকেও শোনা যায়, এখানে কেন আসতে হবে? বলে বাঁশিওয়ালার সাথে বসে বাঁশির সুর শুনবো, এর থেকেও মজার কী আছে বলেন, আপনি বাঁশি বাজান। তা আমি তখন আর ওর কোনো কথা মানে করে না করে আমি তখন আবার বাঁশি বাজাতে শুরু করলাম। আবার আমি বাঁশি বাজাচ্ছি, এবং একইভাবে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে বসেছিল। এরকম করে আমি যখনই বাঁশি বাজাইতে যাইতাম, ও তখনই ঘর থেকে বেরিয়ে চলে আসতো। ও সম্ভবত একা রুমেই থাকতো, কার সাথে থাকতো সেটা তো আর জানি না, ওদের ঘরে আমার কখনোভাবে যাওয়া হয় নাই। কিন্তু যখনই বাঁশি বাজাইতাম তখনই বেরিয়ে চলে আসতো, আইসা আমার পাশে এসে বসে থাকতো, আমি বাঁশি বাজাইতাম এবং আমার শুনতো। আর ওদের পরিবারে একটা নিয়ম ছিল কি ভাই, রাত 9টা থেকে 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যেত। মানে ওদের বাড়ির মধ্যে একটা বাতিও জ্বলতো না, পুরো বাড়িটাকে অন্ধকার করে, মানে 9টা-10টার মধ্যে তারা একদম সবাই ঘুমিয়ে যাবে, আবার ফজর আজানের সঙ্গে সঙ্গে সবাই ঘুম থেকে উঠে যাবে। এই একটা নিয়ম তাদের বাড়িতে ছিল, মানে ওই মুন্সি বাড়িতে ছিল। আর এই যে মেয়েটা তন্নি, ও আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। ও একটু লেটেস্ট মডার্ন টাইপের মেয়ে ছিল আর কি, অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। তো এবারে হলো কি, আমি প্রতিদিন বাঁশি বাজাতাম, প্রতিদিন এসে আমার কাঁধের উপরে মাথা রাখতো এবং রেখা বাঁশির সুর শুনতো। এরকম করতে করতে একদিন হলো কি, ও নিজ থেকে আমাকে বলতেছে যে ও আমাকে পছন্দ করে, হঠাৎ করে রাতের বেলায়। তাই আমি বললাম যে তুমি ভালো করেই জানো যে আমি তোমাদের বাসায় তোমার দাদার দেখাশোনা করি। আমি এক কথায় বলতে গেলে তোমাদের বাসার কাজের ছেলে। এখন একটা কাজের ছেলের সঙ্গে তুমি প্রেম করবা, এটা কি ভালো দেখায়? তুমি এত ভালো একটা মেয়ে, আর তাছাড়া তোমাদের এত বংশ, এত টাকা পয়সা, এটা তো কোনোদিনই সম্ভব না। ও আমাকে তখন বললো যে দেখেন আসলে টাকা পয়সা ধন সম্পদ এগুলো বড় কথা না, আমি আপনাকে পছন্দ করছি, যেদিন আপনি আমাদের বাড়িতে আসছেন সেদিন থেকে আপনি ভালো বাঁশি বাজান, এই জন্য যে আমি আপনাকে পছন্দ করেছি, বিষয়টা ঠিক এরকম না। আপনার বাঁশির ওই সুরটা আমার জন্য একটা এক্সট্রা বোনাস বলতে পারেন, কিন্তু আপনি আমাদের বাসায় যেদিন আসছেন, আপনার চলাফেরা, কথাবার্তা সব কিছুই না আমাকে অনেকটা মুগ্ধ করেছে। এই যে আমি বই নিয়ে মাঝে মাঝে আপনার কাছে যাইতাম না, আমি এটা না বুঝলে যাইতাম, ওইটা না বুঝলে যাইতাম, আসলে কিন্তু আমি সবই বুঝতাম, এরপর আমি আপনার কাছে যাইতাম। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, অনেক মেধাবী ছিল। তো বলে আমি এমনিই যাইতাম আপনার কাছে যেতে আমার ভালো লাগতো। আপনি যে আমাকে পড়াইতেন, আপনার চোখ নড়লে, আপনার কথা বলার সময় ঠোঁট নড়লে, আপনার বাতাসের সঙ্গে চুল নড়লে, আমার এগুলো দেখতে ভীষণ ভীষণ রকমের ভালো লাগে, যার কারণে আমি আমার কাজ না থাকলেও আপনার কাছে গিয়ে বসে থাকতাম। পরে আমি বললাম তন্নি দেখো আসলে তুমি আমার পরিবার সম্বন্ধে কতটুকু জানো জানি না, আমার পরিবারে এখনও 3টা বোন আছে, আমার এই 3টা বোনের বিয়ে হয় নাই, এবং আমার বড় বোনটার, তোমার বড় চাচ্চু হচ্ছে তোমার বড় জেঠু, আমার বড় বোনটার বিয়ে দিয়ে দিচ্ছে, তা নাহলে আমার বড় বোনের বিয়েটাও জীবনে হইতো না। আর তোমাদের এখান থেকে আমি যে টাকাটা মাস শেষে বেতন পাই, এই টাকাটা দিয়ে আমার গোটা পরিবারটা চলে। আমার মা বাবার খরচ, আমার দাদা দাদির খরচ সব এই ইনকামটার উপরেই।
সো আমি চাই না যে পরিবারের নুন খাইছি তাদের সঙ্গে আমি বেইমানি করি। পরে আমাকে বলে, আমি তো আপনাকে বেইমানি করতে বলি নাই, আমি তো বলছি আমার সঙ্গে প্রেম করার জন্য। আমি বললাম, প্রেম করাটাই তো আমার বেইমানি হবে, আমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদে হাত দিব, তো এটা কি আমার অন্যায় নয়? আমাকে বলতেছে, দেখেন এরকম করে কেন বলতেছেন, আর আপনি যেরকম করে বলতেছেন মনে হয় আপনার কোনো যোগ্যতাই নেই, আপনি তো একটা মানুষ তাই না, আমার সঙ্গে রিলেশন করেন এবং এরপরে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আমি বললাম, হ্যাঁ এরপরে ভাগ্যে হচ্ছে তোমার বিয়ে হয়ে যাবে, এরপরে তোমার পরিবার আমাকে এই পরিবার থেকে ধাক্কায় বের করে দিবে, এটাই তো আর কি। আমাকে বলে, এতই হতাশ হয়ে যাবেন না প্লিজ। তা আমি আর মেয়েটার কোনো কিছু বললাম না, যেহেতু ধরুন ওদের বাড়িতে কাজ করে, ওদের বাড়িতেই থাকে, ওর সঙ্গে রাগারাগি করে মেয়েটা আমার সঙ্গে পরে রাগ করে থাকবে বা একটা ঝামেলা হবে, যার জন্য আমি ওরা বাধা দিতাম না। এবং এভাবে প্রতি রাত এসে ভাই নিশি রাতে এসে আমার কাঁধে মাথা রাখতো, আমি বাঁশি বাজাইতাম। এই করতে করতে আমারও কেমন জানি ভিতর থেকে ওর প্রতি এক ধরনের একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। প্রতিটা রাতে আমার কাছে আসে, আমাকে হেল্প করে এবং সর্বদিক থেকে আমাকে সাহায্য সহযোগিতা করে, যার কারণে দেখা গেল যেমন নিজের থেকেও মেয়েটাকে একটু ভালো লেগেই গেল এবং সেই ভালো লাগা থেকে আমিও তার সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম। আজও সেই দিনের কথাগুলো মনে হলে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। গভীর রাতে যখন আমার এখনও তন্নির কথা মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। এই কষ্টের চেয়েও মনে হয় মৃত্যুটাই ভালো ছিল। ও আমার কাঁধে মাথা রাখতো, হেলন বাতাসে ওর মাথার চুলগুলো নড়তো এবং একটু পরপর আমি বাঁশি বাজাইতাম আর ওর চুলগুলো এসে আমার মুখের উপরে দোলন খাইতো। এই দৃশ্য, এই স্মৃতি কখনোই ভোলার মতো নয়। এমন করে আমাদের সম্পর্কটা একটু একটু করে অনেকটা সামনে এগিয়ে গেল। প্রায় 2-3 মাসের মতো এভাবেই তন্নি আমার কাছে আসতে আমি বাঁশি বাজাইতাম। তো এরকম করতে করতে সম্ভবত তন্নির পরিবারের কেউ না কেউ বিষয়টা টের পাইছে যে প্রতি রাতে আমার কাছে চলে আসে, আমি বাঁশি বাজাই, এটাও আমার কাঁধে আমার পাশে বসে থাকে। এইটা সম্ভবত পরিবার থেকেই কেউ না কেউ এই বিষয়টা ওকে দেখে ফেলছে। এবং এরপরে যেটা হইলো, পরিবার থেকে ওকে মোটামুটি চোখে চোখে রাখতে শুরু করছে এবং রাতের বেলায় এখন আর আমি বাঁশি বাজাইলে ও আর আসে না। বাঁশি বাজাইতাম আমি, ও আর আসে না, এবং দিনের বেলায় দেখা হলে আমাকে বলে যে আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, আম্মু এখন গেটে তালা মেরে রাখে, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমাকে এগুলো বলে। তাই আমি বললাম, ঠিক আছে তোমার বেরোয়ার দরকার নাই, আমাদের তো দিনের বেলায় কথা হচ্ছে, দিনের বেলায় কথা বলেই হবে, আর রাতের বেলায় আমার মনের ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি বাঁশির সুরে সুরে তোমার কানে পৌঁছাই দিব। তো দুজনেই আবার হাসাহাসি করতাম। এরকম করতে করতেই হঠাৎ করে এই মনুমুন্সির বড় ছেলে, যিনি এই পরিবারের সবচেয়ে পাওয়ারফুল একজন লোক, তিনি আমাকে একদিন হঠাৎ করে বললো যে, আচ্ছা অনিক, তুমি যে বাঁশি বাজাও, উনি কিন্তু আমাকে বাঁশি বাজানোর জন্য সবচেয়ে বেশি সাপোর্ট দিছিল। উনি একমাত্র ব্যক্তি যিনি বলছিল যে আমার বাঁশির সুর খুবই সুন্দর। আমি যদি, উনি আমাকে এটাও বলছিল যিনি আমাকে ঢাকায় নিয়ে যাবে, বড় অনুষ্ঠানে আমাকে বাঁশি বাজাবে, এটাও বলছিল। কিন্তু সেই লোকটা আমাকে বললো যে, অনিক আসলে তুমি যে বাঁশি বাজাও এটা আসলে সবাই ভালোভাবে দেখে না, এবং আমাদের রাতের বেলায় ঘুমাতেও সমস্যা হয়, অনেক সময় রাতের বেলায় ঘুম আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শুনেছি এভাবে রাতের বেলায় বাড়িতে বাঁশি বাজাইলে অশুভ শক্তি বাড়ির মধ্যে আসে। আমার ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে বা আমরা একটু আনইজি ফিল করতেছি, মনে হয় যেন অশুভ কোনো শক্তি আমাদের বাড়ির দিকে আসতেছে, সো তুমি আর বাঁশিটা বাজাও না। উনি হঠাৎ করে মানা করে দিল। তো উনি যখন মানা করে দিল, এরপরে আমি কী করলাম, বাঁশি বাজানো বন্ধ করে দিলাম। এবার তন্নি তো দিনের বেলা আমার উপরে খেপে গেল, তুমি বাঁশি বাজাও না কেন, কেন তুমি বাঁশি বাজাও না? আমি বললাম, তোমার বড় চাচা আমাকে মানা করছে, বড় জেঠু মানা করছে বাঁশি বাজানোর জন্য, এই জন্যই বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছি। ও আমাকে বলে, বড় জেঠু বললে তুমি বড় জেঠুর কথা শুনবা কেন? তোমার বাঁশির সুর না শুনলে আমার ঘুম আসে না। আমি বললাম, আরে তন্নি তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কী বলতেছো? আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ির সবচেয়ে মুরব্বী যদি আমাকে বলে এই কাজটা না করার জন্য, তাহলে আমি এই কাজটা কীভাবে করে বলো তো? ও আমাকে বলে, জেঠুর কথা বাদ দাও, তুমি কালকে থেকে বাঁশি বাজাইবা। আমি বললাম, না, তোমার জেঠু যেহেতু মানা করছে আমাকে, আমি বাঁশি বাজাতে পারবো না। এইভাবেই 2 থেকে 3 দিন কেটে গেল। 2 থেকে 3 দিন পরে একদিন হলো কি, ও খুব রাগে, কিন্তু মোটামুটি তোর নিয়ে অনেক রাগ ছিল, এবং রেগে আমার সামনে ওর জেঠুরে ধরে বসছে যে, জেঠু তুমি হচ্ছে ওকে বাঁশি বাজাতে মানা করছো কেন, অনিক ভাইকে বাঁশি বাজাতে মানা করছো কেন? ওর জেঠু তখন বলতেছে, বাঁশি বাজাইলে তোমার যেটামনি সমস্যা হয়, এবং এখানে অনেক বাচ্চা কাচ্চারা থাকে, এদের সমস্যা হয়, আর রাতের বেলায় বাঁশি বাজাইলে বাড়িতে সাপ আসে, এই জন্য মানা করছে। ওই তখন ডিরেক্টলি বলতেছে, আমি অনিক ভাইয়ের বাঁশির সুর না শুনলে আমার ঘুম আসে না। ও তো একটা যুবতী মেয়েই ছিল সেই সময়টাতে, ক্লাস 9-10 পড়া, তো আর ছোটো না। এটা শোনার পরে ওর জেঠু মোটামুটি একটু হয়ে যায়, নার্ভাস হয়েছে, কী ব্যাপার, মেয়ে বলে কি? তারপরে বলতেছে যে, তুমি ওকে যে বাঁশি বাজানো বন্ধ করতে বলছো, এটা তুমি ঠিক করো না, ও কালকে থেকে বাঁশি বাজাবে, আমি বলে গেলাম। এটা বলো তখন চলে গেছে। তো চলে যাওয়ার পরে বিকেলবেলা আমি ওর দাদারে পরিষ্কার করে পুকুর পাড়ে গিয়ে বসে আসি। সে সময়ও আমার কাছে আসা বলতেছে, তুমি কিন্তু আজকে রাতে বাঁশি বাজাইবা। আমি বললাম, তন্নি তুমি কি চাও না আমি এই পরিবারে থাকি? আমাকে বললাম, অবশ্যই চাই তুমি এই পরিবারে থাকো, আমি তো অবশ্যই চাই তুমি থাকো, তুমি থাকবা না কেন?
আমি বললাম, তো আমি কিভাবে থাকবো? তুমি যা শুরু করছো, এরপরে কি আর এই পরিবারে থাকার মতো কোনো উপায় আছে আমার? ও আমাকে বলে, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তোমার কেউ কিছু বলতে পারবে না, আমি সব কিছু দেখে নিব, আমি প্রয়োজনে থাপড়াবো, এমন করে বলে। মানে খুবই রাগে ছিল। আমি ওরে বলতেছি, এরকমভাবে পাগলামি করার কোনো মানে হয় না, তুমি যা করতেছো তার রীতিমতো শুধুই পাগলামি, এগুলো কি? তুমি প্লিজ, তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি যদি এরকমভাবে চালিয়ে যাও বা তুমি যদি এরকম করতেই থাকো, আমি তাহলে এই পরিবার থেকে আমি চলে যাব, আমি কিন্তু তোমার দাদাভাইকে রেখে আমি এখান থেকে চলে যাব। তো এটা বলার পরে ও মোটামুটি একটু শান্ত হয়েছে, কিন্তু শান্ত হলেও না ভাই, ও বাসার মধ্যে প্রচুর ঝামেলা করতো। স্কুলে যাইতো না, পড়াশোনা করতো না, আমি কেন বাঁশি বাজানো বন্ধ করলাম, এটার জন্য ওই স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। স্কুলে যায় না, স্কুলে যাওয়া টোটালি বন্ধ। এবং এইরকম একটা পর্যায়ে ওর জেঠু তখন মোটামুটি, মানে ওর বড় জেঠু যে আছে, সে মোটামুটি কিছুটা বিষয় সন্দেহ করে ফেলছে যে এরকম এরকম ঘটনা, মেবি ওর সঙ্গে আমার কোনো একটা রিলেশন চলতেছে। তো এরপরে ওর বড় ছিটু একদিন আমারে, মানে যিনি ওনাদের পরিবারের দায়িত্বে আছে, সে আমার একদিন তার যে গোডাউন আছে, গোডাউনে আমাকে ডাইকে নিছে। ডাইকে নিয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে আমাকে বসে বলে যে, আচ্ছা তুমি কি জানো যে তন্নি এখন আর স্কুলে যায় না? আমাকে বলতেছে। আমি বললাম যে, কাকা দেখেন, আসলে আমি তো জানি না, ও তো স্কুলে যাই, তো হঠাৎ করে কেন যাওয়া বন্ধ করে দিল? বলে, তুমি বাঁশি বাজানো বন্ধ করছো, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিছে, এটা কি ঠিক? আমি বললাম যে না, এটা ঠিক না। পরে উনি আমাকে বলে যে, তুমি যে ওখানে বাঁশি বাজাইতা, তন্নি কি রাতের বেলা তোমার কাছে আসতো? তা আমি কিন্তু এই লোকটার কাছে কখনোই মিথ্যে বলি নাই। মানে আমার জীবনে আমি আল্লাহর পরে বা আমার বাবা মায়ের আগে যদি কোনো মানুষকে সম্মান করি, এই ওর বড় জেঠুরে করতাম। যার কারণে আমি ওর বড় জেঠু আমাকে যেমনি বলছে, আমি আর কথা সরাইতে পারিনি। আমি বললাম যে হ্যাঁ, ও আসতো। বলে, প্রতি রাতে আসতো? আমি বললাম হ্যাঁ, প্রায় প্রতি রাতে আসতো। তো বলে, ও তুমি বাঁশি বাজাইতা, তুমি একটা যুবক ছেলে, তুমি বাড়ির উঠানে বাঁশি বাজাইতেছো, একটা যুবতী মেয়ে রাতের বেলায় তোমার কাছে আসতো, এটা কি ভালো দেখাইতো? আমি বললাম, না জেঠু, এটা তো ভালো দেখাইতো না, এটা তো খুব খারাপ ছিল। তো বলতেছে, যদি খারাপই ছিল তাহলে তুমি এটা আমাকে বা পরিবারের এই বাড়িতে অনেক মানুষ ছিল, কাউকে জানাইলে না কেন? আমি বললাম, দেখেন আসলে এটা লজ্জার বিষয়, কিভাবে বলবো, আর আমার নিজের কাছেও খারাপ লাগতেছিল, আমি আসলে বলি নাই, তাহলে এটাও আমার অন্যায় হয়েছে। তো বলে, এতগুলো অন্যায় নিয়ে কীভাবে থাকবে এই বাড়িতে বলো তো? আমি বললাম, তার মানে আপনি কী বলছেন? বলে, এতগুলো অন্যায় নিয়ে তো এই পরিবারে থাকা যাবে না। আর যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার আব্বাকে আমি ঢাকা পাঠিয়ে দেব। মানে ওনার আরেকজন পরিবার, তাদের একটা ভাই আছে ঢাকাতে থাকে, উনি আবার হসপিটালের ডক্টর না জানি কি বলে, আমার ওই ডাক্তার ভাইয়ের বাসায় আব্বাকে পাঠিয়ে দিব, আব্বাকে ওইখানে পাঠিয়ে দিব, আমার ওই ডাক্তার ভাই আছে, তার ফ্যামিলির মানুষটা দেখবে, আপাতত তুমি চলে যাও আমার বাড়িতে, আর আমার লোক লাগবে না, আমি আব্বারে কালকে বা পরশু দিনের মধ্যে পাঠিয়ে দিব। মানে এই জায়গা থেকে উনি আমাকে বলতেছে, তুমি এখন বাড়িতে যাবা, তোমার সঙ্গে আমার দোকানে একটা ছেলে যাবে, ওর সঙ্গে গিয়ে তোমার যত মালামাল যত কিছু আছে সব কিছু ব্যাগ ট্যাগ করে তুমি এখনই চলে যাবা, কারোর সঙ্গে তোমার কোনো কথা হবে না। আমি তখন একেবারেই নিরুপায় যে হঠাৎ করে উনি, এবং উনি আমাকে 3 মাসের বেতন দিয়ে দিচ্ছে, মানে আমাকে 30,000 টাকা দিয়ে দিচ্ছে। আপনি বুঝতেছেন, ওই সময় 30,000 টাকার কিন্তু অনেক দাম। এক মুঠে আমাকে 30,000 টাকা দিছে যে এটা নাও, তুমি এটা নিয়ে কোনো একটা চাকরি বা অন্য কোনো দিকে খোঁজো, আমার আব্বার জন্য দোয়া করো। দোকানের একটা ছেলের সাথে নিয়ে গেলো এবং ব্যাগ টেগ নিয়ে আমি ওই ছেলেটাকে নিয়ে তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা আমি বাড়িতে চলে গেছি। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমার আব্বা আম্মা বলতেছে, কি হয়েছে হঠাৎ করে চলে আসলাম, কারণ ওই পরিবারের ইনকাম দিয়ে তো আমার গোটা পরিবার চলতো। তাই বললাম যে তারা মূলত মনুমুন্সির ওখান থেকে নিয়ে গেছে, মনুমুন্সি আর ওই গ্রামে থাকবে না, ওনারা ঢাকা পাঠিয়ে দিবে, এই কারণে আমার চাকরি শেষ হয়ে গেছে, দেখি আমি অন্য কোথাও চাকরি পাই কিনা। এভাবে 2 দিন কাটলো। 3 দিনের দিন দুপুরবেলা আমি খাবার খাচ্ছিলাম, এই সময় হঠাৎ করে তন্নি আমাদের বাড়িতে, হঠাৎ করে। এবং বাড়িতে আসার পরেই আমি তো ধরেন আমার এসে ডাকতেছে উঠানে, আমি বের হয়েছি, ও কী করলাম, বের হওয়ার সঙ্গে সঙ্গে ও দৌড়ে এসে সবার সামনে এসে আমাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করছে, পরিবারের সবার সামনে। এবার জড়ায় ধরে কান্না করতে শুরু করছে, মানে আমি তো পুরো অবাক। আমি বলতেছি, এসব কি? মানে ও আমার বাড়ি থেকে যাবে না, মানে চিৎকার করে কান্না করতেছে যে ও মরলে আমার বাড়িতে মরবে, নাহলে আমার বাড়িতে থাকবে। আমি ওরে বারবার বলতেছি, তন্নি এটা অনেক বেশি, অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে, তুমি বুঝতেছ? তোমার এই পাগলামির জন্য আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে, তোমার এই পাগলামির জন্য আমার চাকরিটাও চলে গেছে, এর উপরে তুমি আরও পাগলামি করতেছ। ও আমার বলে, আমি কিছুই জানতে চাই না, যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে আমার লাশ যাবে, এই বাড়ি থেকে আমি যাব না। আমি পড়ে গেলাম মহাবিপদে। আমার মা বাবা, আমার ছোটো বোনেরা যারা আছে সবাই ওকে বুঝাইতেছে, আমি ওরও বুঝাইতেছি, তুমি এখন যাও, তুমি প্লিজ যাও, এরকম পাগলামি করো না, আমি তোমার জন্য আরও বিপদে পড়বো, প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো। কিন্তু ভাই কোনোভাবে ওকে বোঝানো গেল না। ওর একটাই কথা যে না, ও মানে ওর কথাই একটা যে না, ও আমার বাড়িতেই থাকবে, আমাকে বিয়ে করে আমার সঙ্গে থাকবে, আর যদি যেতেই হয় তাহলে এই বাড়ি থেকে ওর লাশ যাবে। এভাবে প্রায়
আপনার ঘন্টা তিনিকের মতো কেটে গেল। 3 ঘন্টা পরে ওর ওই যে জেঠু, ওর বড় জেঠু, মনুমুন্সির বড় ছেলে, উনি তখন আসছে আমাদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে। উনি আসছে, ওনার সঙ্গে ওনাদের এলাকারে আরেকটা লোক ছিল, ওনারা দুজনেই আসছে, খুব সিম্পলি আসছে। আসার পরে ও তখন বারান্দায় বসে আছে। তো উনি আইসায় ওরে বলতেছে যে কী ব্যাপার তন্নি, তুমি এই বাড়িতে কেন? মানে উনি একদম খুব নর্মালি, লোকটা খুবই ভদ্র ছিল আর কি, মানে আমস্তক একজন ভদ্রলোক। তো তন্নিরে বলতেছে তুমি এই বাড়িতে কেন? তন্নি তখন ডিরেক্টলি বলতেছে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। তো বলে তোমার বিয়ে হয়েছে কবে? বলে আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে, আপনারা জানেন না? আমি তো জানাইছি আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। তো বলে ঠিক আছে, যদি বিয়ে হয়ে যায়, তুমি তোমার শ্বশুর বাড়িতে আসছো, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। তো আমি তো তোমার গার্ডিয়ান হিসেবে একটু বিয়ের কাবিননামাটা একটু দেখতে চাই। ও বলে আমাদের মুখে মুখে বিয়ে হয়েছে। তো উনি বলে মুখে মুখে বিয়ের কি কোনো মূল্য আছে? তোমাদের তো অবশ্যই কাবিন হইতে হবে, সুন্দর করে বিয়ে হইতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, যেটার সঙ্গে চলো, পরে আমি দেখবো, আমি অনেকের পরিবারের সঙ্গে কথা বলবো, এরপর আমি এটাকে বিধি ব্যবস্থা করবো, চলো আমার সঙ্গে চলো। ও তখন বলতেছে না, আমি যাব না, এবং আপনি যা করার এখানেই করেন, আপনি যদি আমাকে বিয়ে দিতেই হয় তাহলে এখনই হুজুর ডেকে আনেন, আইনা সবার সামনে এখনই আপনি আমাকে অনেকের হাতে তুলে দেন, আমি এখান থেকে এক পাও যাব না, এই জায়গা থেকে এক পা আমাকে কেউ সরাইতে পারবে না, আর যদি আমার এখান থেকে যেতে হয় তাহলে আমার লাশ যাবে। ওর জেঠু তখনও খুবই ধৈর্যের সহিত, মানে অনেকটা ধৈর্য নিয়ে ওরে তখন আলাদা ডাক দিয়ে ওর কী জানি বুঝাইছে, ও কিচ্ছু বুঝে নাই, আবারও এসে এই জায়গার ভিতরে বসে আছে। তো তখন আমি করলাম কি, একটা ব্লেড হাতে নিয়েছিলাম, ব্লেডটা হাতে নিয়ে মানে ব্লেডটার এভাবে মানে হাতের মধ্যে মুঠি দিয়ে ধইরা ওরে শুধু ব্লেডটা দেখাইলাম, যে মানে ব্লেডটা দেখায় শুধু ওরে এটাই বললাম যে তুমি এখান থেকে যাবা, আর যদি না যাও তাহলে এই ব্লেডটা দিয়ে আমি গলার মধ্যে পোঁচ দিয়ে আমি নিজের জীবন নিজে দিয়ে দিব। এটা বলে তো কিছুটা ভয় পেয়ে গেছে, মানে একটু ভয় পেয়ে বলতেছে যে তুমি কি বলতে চাও? আমি বললাম তুমি এখন যাও, এবং পরেরটা পরে হবে, আমি তোমার জেঠুর সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে কথা বলবো, তুমি এখন যাও, আর যদি তুমি না যাও আমি এখান থেকে কলা বাগানে যাবো, এই ব্লেডটা দিয়ে আমি কলা বাগানে গিয়ে আমার নিজের গলায় একটা পোঁচ দিব, এবং সেখানে আমার জীবনের সমাপ্তি ঘটবে। তো এটা বলার পরও তখন ভয় পেয়ে বলতেছে তাহলে কি তুমি চলে যেতে বলতেছো? আমি বললাম হ্যাঁ তুমি যাও। ও তো চলে গেল, এবং চলে যাওয়ার পরে ওই দিন চলে গেছে। তো এরপরে আর ও হলো কি, ওর সঙ্গে আর আমার কোনো কথাবার্তা নেই। রাত্র আনুমানিক 11টা কি 11:30টার দিকে ওর জেঠু একা এবং সেই লোকটা কিনে আমাদের বাড়িতে আবারও আসছে। 11:30টার দিকে আইসা খুব রাগ, মানে ওর জেঠু ওই দিন আমি ওনার মানে খারাপ যেই, ওনার যে একটা খারাপ মানুষ যে ওনার ভিতরে লুকিয়ে আছে, আমি সেদিন সেটা বুঝলাম। কারণ উনি আমাদের বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে একটা মানে আপনার টুল ছিল আর কি, টুলের মতো আমরা বসতাম, লাথি মেরে এটা ফালাই দিছে, এবং ফালাই দিয়া আমার আব্বাকে নাম ধরে রাখতেছে, এবং কয়েকটা ডাক দেওয়ার আব্বা যখন আসে না, পরে আব্বার মানে খুব খারাপ ভাষায় একটা গালি দিছে। পরে আব্বা আসছে, আসার পরে উনি আমারে বলতেছে তোরে আমার বাড়িতে কাজের ছেলে হিসেবে নিয়েছিলাম আমার আব্বার সেবা করার জন্য, কিন্তু তুই পুরো গ্রামে আমার মান সম্মান শেষ করে দিলি। আমি তখন বলি যে আপনি এগুলো কী বলতেছেন, আমার অপরাধ কি? উনি বলে এই বেটা বেয়াদব, এক হাতে তালি বাজে না বেটা বেয়াদব, তোরে আমি বারবার বলেছি যে ও যে তোর কাছে রাতের পর রাত আসতো, তুই বাঁশি বাজাইতে, এই বেটা তুই আমার বাড়িতে গেলি কাজের ছেলের কাজ করার জন্য, তুই একটা কাজের ছেলে, তুই আমার আব্বার সেবা যত্ন করে আমার আব্বার কাজ করবি, তুই বাঁশি বাজালি কেন, এই বেয়াদব। আমি নিচের দিকে তাকে আসে কিচ্ছু বলি না। তারপরে বলতেছে তুই বাঁশি বাজাইলি, এর মধ্যে আমার ভাতি যে তোর গাড়ির উপরে মাথা রেখে রাত তোর সঙ্গে বসে তোর মজা লাগছিল, এই সুরে বাচ্চা, এরকম করে খুব খারাপ ভাষায় আমাকে গালাগালি করছে। এবং উনি পারতেছে না যে উনি সময় আমার এখানে মারতো আর কি, এমন একটা মুভমেন্ট নিয়ে আসছে, মারতো। আমার আব্বা আম্মার সারা কারণে মারতে পারে না মাইরা। এরপর আমার আব্বাকে বলতেছে এখন আমার আব্বা বলছে তুই কি বলস, কি করবি? আমার আব্বা তখন বলে যে আপনি কি বলতেছেন আমি তো বুঝতেছি না, এখন আমি কি করব? বলে শোন, কালকে দিনে ডেট দিতেছে, কালকে দিনে অমুক গ্রামে অমুক বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হবে, তুই ওই বাড়িতে যাবি, গিয়ে কালকে দিনের ভিতরে ওই মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে ঠিক করে আসবি, এবং কালকে থেকে 2 দিনের মাথায় ওই মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে হবে। যদি না হয় তাহলে তোর ছেলেরে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। তোর ঘরে 3টা মেয়ে আছে, 3টারে তো উঠে নিয়ে যাবো, তোর ছেলেরে মেরে ফেলবো। এবং ওনার এতই ক্ষমতা ছিল যে আমাদের গ্রামের সবাই ওনাকে ভয় পাইত, আমাদের এলাকার যত গণ্যমান্য লোক আছে সবাই ওনার কথা উঠতে আর বসতো, মানে মনুমুন্সি, মানে বিশাল কথা। আমাদের আশেপাশে যে জমি জামাগুলো আছে, যারা আমাদের এলাকার মানুষ চাষবাস করে খায়, এগুলো সবই মনুমুন্সির জমি। তো ওরা এক কথায় বলতে গেলে সেই এলাকার রাজা। আমার আব্বারে বললো কালকে দুপুরে যাবে, আমি মেয়ের বাবার সঙ্গে অলরেডি কথা বলে আসছি, তোর ছেলেরে নিয়ে যাবি, আংটি পরাবি, 2 দিনের মধ্যে তোর ছেলের বিয়ে হবে। যদি এটা না হয় তাহলে
তোদের বংশে কেউ বেঁচে থাকবে না। আর আমি যদি এটা না হয় তাহলে আমি কালকে রাতের মধ্যে প্রথমত তোর ছেলেকে থানাতে ধরায় নিয়ে যাব, তোর ছেলের নামে 14টা মামলা দিব যাতে সে সারা জীবন জেলে ঘাটে, এরপরে তোর বাকিগুলো দেখতেছি। এইটা বলে তখন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরেই আমার আব্বা বসে বসে কান্না শুরু করে দিছে। আব্বা কান্না করতেছে। আমি যে আব্বা কান্না করে কি হবে? আমার আব্বা তখন আমার এই দোষ দিতেছে যে উনি যে কথাগুলো বললো এগুলো তো ঠিকই বললো, তুই সেই বাড়িতে গেলে কাজ করার জন্য মনমুন্সির সেবা যত্ন করবি, উনি আমার বড় মেয়েটার বিয়ে দিল এবং তোর বেতনের বাইরেও আমাদেরকে অনেক টাকা দিয়েছে, আমাদের অনেক সাহায্য সহযোগিতা করছে, আমাদের কোনো ক্ষতি করে নাই, ওনার জন্যই সম্ভবত আমরা এই পর্যন্ত বেঁচেছিলাম, ওনার দয়ায় বেঁচেছিলাম। কিন্তু তুই এমন কি কাজ করে ফেললি যে যার কারণে এই লোকটা আজকে আমাকে এই কথাগুলো বলে গেল। আমি আর কিচ্ছু বলে আমার আব্বা বলে, যা করার তা তো করেই ফেলছিস, করা কামের তো ওষুধ নেই। উনি যে লোকের ঠিকানা বলছে ওই ঠিকানা আমি কালকে দুপুরে তোরে নিয়ে যাব, তুই সেখানে ওই মেয়ের হাতে আংটি পরাইবি। আমি বললাম আব্বা জানি না শুনি না, হঠাৎ করে একটা ঠিকানা দিল, ওই ঠিকানা যাব, মেয়ের আংটি পরাই দিব। আমার আব্বা বলে বেশি কথা বলিস না, তোর ঘরে 3টা যুবতী বোন আছে, এদের পাওয়ার এদের ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা নাই, এরা যে কি করতে পারে তা তুই কখনো স্বপ্নও চিন্তা করতে পারবি না। এখন যা শুয়ে পড়, সকালবেলা আমি তোকে ডাকবো, তুই আমাকে নিয়ে ওই ঠিকানা অনুযায়ী যাবি। তখন আসলে কি বলবো আপনাকে ভাই, বলার মতো কোনো ভাষা নাই। আমি খাটের উপরে গিয়ে বালিশটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলাম আর আল্লাহরে বললাম, আল্লাহ এই দুনিয়াতে মানুষে যদি বানাইবা তবে গরিব কেন বানাইলা, আর গরিবে যদি বানাইবা গরিবের মনে প্রেম কেন দিলা, আর প্রেম যদিও দিবা তবে এমন উচ্চবিত্ত পরিবারের মেয়ের জন্য কেন আমার মনে প্রেম দিলা। ও খোদা, তোমার এই নিয়ম এত কঠিন কেন? সারাটা রাত কান্না করলাম, কান্না করতে করতে একটা সময় ফজরের আজান দিল। ঘুম থেকে উঠছি, ওঠার পরে হাত মুখ ধুইছি, ধোয়ার পরে আমার আব্বা বলতেছে যে আমি গাড়ি ঠিক করতেছি, তোর আম্মা তুই আর আমি আর তোর বোন 3জন মিলে আমরা যাব। আমার মনে হলো যেন আব্বা আগেই ওই মানে কি বলে তন্নির জেঠুর সাথে কথা বলে রাখছে। মানে আমার কাছে মনে হচ্ছে যেন বিষয়গুলো খুব পরিকল্পিতভাবে হচ্ছে। আমার আব্বাও আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য খুব পাগল, মানে সব যেন পরিকল্পনার ভিতরেই হচ্ছে। যাই হোক, একটা পর্যায়ে আমার আব্বা আমাকে দিনে 10টার দিকে আমাকে নিয়ে ওই মেয়ের বাড়িতে গেল। যাওয়ার পরে এবং মেয়েটা খুবই নিম্নবিত্ত, মানে মোটামুটি গরিবের ফ্যামিলির মেয়ে। মেয়ের বাবা আমরা যাওয়ার পরে আগ থেকে আমাদের জন্য রান্না বান্না মোটামুটি সব আয়োজন, মানে মনে হলো যেন মনুমুন্সির বড় ছেলে সব কিছু ঠিকঠাক করে রাখছে, মানে ওদের পরিবারে সব কিছু ঠিক করা আছে। যাওয়ার পরেই দুপুরে খাওয়া দাওয়া করলাম, করার পরে তারা মেয়ে দেখাইতে আনছে। তো মেয়েটা দেখতে শুনতে যে খুব খারাপ ছিল তাও না, মোটামুটি ভালোই ছিল, দেখতে শুনতেও ভালো ছিল এবং পড়াশোনাও করছে টুকিটাকি। মেয়েটার নাম ছিল হচ্ছে শান্তা। তো এখন আমি তখন মেয়েরই দেখলাম, মেয়ে আমারে দেখছে, দেখার পরে আমার আব্বা কী করলো, আমার হাতে একটা আংটি দিল এবং সম্ভবত ওই আংটিটাই রাতের বেলায় মনুমুন্সি আমার আব্বাকে দিয়ে গেছে। তা না হলে এরকম স্বর্ণের একটা আংটি আমার আব্বার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না। এবং কোত্থেকে আমার আব্বু ওই আংটি আনছে তা আল্লাহই ভালো জানে। তো আমাকে দিলাম, মেয়ের হাতে পরাই দিলাম। মানে ইচ্ছার বাইরে সেদিনে বিকালবেলা এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, যেটা আমার কোনো ইচ্ছাই ছিল না, চিন্তাই ছিল না। সে রাতের বেলায় মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। মানে সেদিন বিকালবেলায়, যেদিন মেয়ে দেখতে গেছে ওই দিন বিকালবেলায় বিয়ে এবং রাতের বেলায় বউ নিয়ে বাড়ি আসছে। তো বিশেষ করে তখনকার ভিতরের যে অনুভূতিটা ভাই, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, মানে বোঝানো যাবে না যে ভিতরের অনুভূতিটা তখন কি হয়েছিল, মানে কাউকেই বোঝানো যাবে না। যাক, একটা পর্যায়ে ওর সঙ্গে বিয়ে হলো, বাড়িতে আসছে, আসার পরে বাসরের ঘরে ঢুকলাম। তো আমার বুকের ভিতরে তন্নি বসবাস করতেছে। আমার তন্নিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করে না। ভালো লাগা ভালোবাসা তো দূরের কথা, আমি মেয়েটার দিকে ফিরেও তাকাচ্ছি না, মানে কথাও বলতেছি না। বাসর ঘরে পুরোটা রাত আমি একরকম একাই কাটাই দিলাম, মেয়ের দিকে তাকায়ও নাই। এই রাতটা কেটে গেল এবং এর পরের রাত যখন কাটতেছে, এভাবে দিন রাত কাটতেছে, আমার আর মানে তন্নির সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। তন্নি কোথায় আছে, কেমন আছে বা তন্নি কই আছে আমি আর কোনো কিছুই জানি না। শুধু এটুকুই জানি তন্নির ঘরের মধ্যে বন্দি হয়ে গেছে, ওর পড়াশোনা বন্ধ, স্কুলে যায় না, স্কুলে যাওয়া বন্ধ, বাড়ির মধ্যে বন্দি অবস্থায় আছে। কিন্তু কোথায় আছে, কার সঙ্গে আছে, কিভাবে আছে, এর কিছুই কিন্তু আর আমি জানতাম না। তখন এই মেয়েটার সঙ্গে পড়ে আসি, মানে শান্তার সঙ্গে পড়ে আসি। পরিবারে তো এমনিই অভাব, আবার ওরে বিয়ে করার জন্য ওই যে তন্নির চাচু যে টাকাগুলো দিছিল, এই টাকাগুলোও তখন প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। এবং ধরেন ঘরে এতগুলো মানুষ, তখন তো কোনো কাজ কাম নাই, তো কৃষি কাজ টাজ করি, বাড়ির মধ্যে যে সমস্ত কাজ পাই এই ধরনের কাজগুলো করি। আব্বা তো কাজ করতে না, হুইল চেয়ারেই বসে থাকে, আমি মা দাদি আমার বোনেরা মিলে মানুষের বাড়িতে কাজ টাজ করি, এভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে।
তো যে মেয়ের বিয়ে করলাম ওই মেয়ের পরিবার অনেকটা গরিব এবং আমরা আমাদের মতো করে তখন চলতেছি। তো কোনোদিনও কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনোদিন শারীরিক সম্পর্কের কোনো কিছুই আমার হয় নাই। এবং ও আমার অনেক বলছিল যে তুমি এগুলা কেন করতেছো না, আমার এটা বলতো। আমি বলতাম দেখো তুমি তো ভালো করেই জানো যে আমি একটা মেয়েকে ভালোবাসছিলাম এবং তোমার সঙ্গে আমার বিয়েটা কীভাবে হয়েছে তুমি তো সবই জানো। ও বলে হ্যাঁ সবই জানি, কিন্তু আপনি তো আমাকে বিয়ে করছেন, যেভাবে হোক বিয়ে করছেন, এখন আপনি আমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করেন না, এটা কেমন কথা হইলো বলেন। আমি বললাম দেখো আমি তোমাকে বিয়ে করছি, এটা তুমি অস্বীকার করি না, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি কলমা কাবিন করেই তোমাকে বিয়ে করছি, কিন্তু আমার ভিতর থেকে যদি এই ধরনের জিনিসটা না আসে তোমার মানে তোমার জন্য এই ধরনের ফিলিংস এই ধরনের অনুভূতি যদি না আসে, এটা তো আর জোর করে আনা যাবে না, তাই না? এটা তো আর জোরের বিষয় না। আমাকে বলতেছে তারপরেও বিষয়টা কেমন দেখা যাচ্ছে না, এরকম করে আমি ওর সঙ্গে আসলেই কোনো কিছু করতাম। এভাবে 3 মাস কেটে গেল। তো 3 মাসে তখন মোটামুটি খুব অভাব দেখা দিচ্ছে আমাদের পরিবারে, প্রচণ্ড রকমের অভাব অনটনে দিন কাটতেছে। এরই মাঝে আমার যে ছোট বোন আছে, মানে আমার মানে একদম 3টার মধ্যে সবচেয়ে বড় যেটা, আমার এই বড় বোনটা করতো কি একটা কসমেটিক দোকানে চাকরি করতো, রাশিয়ার ওইদিকে একটা কসমেটিকের দোকানে চাকরি করতো একটা বাজারে। তো আমার বউ তখন করলো কি, মানে শান্তা তখন করলো কি, আমার ওই বোনের সঙ্গে কথাবার্তা বলছে। বলার পরে শান্তা আমার বোনেরা বলতেছে যে আমিও একটা চাকরি করব, এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগতেছে না, আপনার ভাইয়ের সঙ্গে দিনে দিনে আমার ঝগড়া বাড়তেছে, আমি একটা চাকরি করব। তো তখনই করলো কি আমার বোন তখন করলো কি এই শান্তারে ওই যেখানে চাকরি করতো সেখানকারই কোনো একটা বড় দোকানে, মানে এর থেকেও বড় একটা কসমেটিকের না কি একটা দোকানে ওর জন্য চাকরি ঠিক করছে। তো তখন শান্তা আমারে বলতেছে এমন এমন ঘটনা, তোমার বড় বোন তো আমার জন্য একটা চাকরি ঠিক করছে, আর আমি কি ওইখানে যাবো ওর সঙ্গে চাকরি করব? পরে আমি বললাম যে আসলে ওর প্রতি আমার কোনো ফিলিংস কোনো সময় ছিল না। পরে আমি বললাম যে ঠিক আছে, যদি তুমি মনে করো করবা তাহলে করতে পারো, সমস্যা নেই, তুমি তাহলে করো। এরপরে ও করলো কি যে ঠিক আছে তাহলে আমি ওই দোকানে চাকরি করব। তো কী দোকানে চাকরি করছে বা কোথায় চাকরি করছে এগুলো কিন্তু ভাই আমি আর জানি না, শুধু জানি একটা দোকানে চাকরি নিচ্ছে, একটা দোকানে চাকরি নিছে এটুকুই আমি জানি। আর আমার যে বোন আছে সে কিন্তু অনেক মাস ধরে ওই দোকানে চাকরি করে এবং আমার বোন সে বাজারে খুব পরিচিত, মানে মোটামুটি সবার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আমার বোনের, সে দোকানে চাকরি করে এবং তার রেফারেন্সে তখন এই শান্তার চাকরি হলো। তো শান্তা চাকরি করতেছে 1 মাস মনে হয় বেতন পাইছে, বাড়িতে মিষ্টি টিষ্টি নিয়ে আসছে, সবাই দিছে টিছে খাওয়াইছে, আমিও খাইছি। এবং পরের মাসে যেটা হইল, 1ম মাস চাকরি করছে, পরের মাসে ও চাকরি করতেছে, আমি বাজারে আছি, বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে হলো কি আমার নাম্বারে একটা কল আসছে। তো এই নাম্বারটা কিন্তু আমি চিনি না, একটা আননোন নাম্বার থেকে কল আসছে। এবং তখন ওই বাটনের ফোনগুলো ছিলাম, একটা ফোন কিনছিলাম, একটা মোবাইল কিনছিলাম, মানে এমনি টুকিটাকি খোঁজ খবর নেওয়ার জন্য শুধু। তুই নাম্বার একটা কল আসছে, কল আসার পরে আমার বোনে কল দিছে, কল দিয়ে কান্না করতেছে, কান্না করে বলতেছে অনেক ভাইয়া তাড়াতাড়ি বাজারে আসো আমারে বলে। তো তখন আমি মাঠে কাজ করতেছি, আমি বলে কী হয়েছে তুই কান্না করতেছিস কেন, তোর ভাবি কই? বলে যাই হোক তুমি তাড়াতাড়ি আসো, একটা ঘটনা ঘটে গেছে, তুমি তাড়াতাড়ি দোকানে আসো, আমাদের এখানে আসো। তো এটা বলার পরে আমি তখন গেলাম দোকানে, যাওয়ার পরে দেখলাম যে আমার বোনেরে একটা রুমের মধ্যে আটকায় রাখছে, মানে যে দোকানেও চাকরি করতো ওই দোকানের পিছনে একটা রুমের মধ্যে আমার বোনের আটকায় রাখছে। তা আমি গেলাম, যে বললাম যে ঘটনা কি, ওরা এইভাবে কেন আটকায় রাখছেন, কী হয়েছে? পরে বলতেছে যে আপনার বোনে ঘটনা ঘটাইছে। কি ঘটনা? তখন কি আমি জানতে পারি আমার বোন যে তনি মানে যে আপনার শান্তারে যে দোকানে চাকরি দিছে ওই দোকানটা ছিল স্বর্ণের দোকান, মানে স্বর্ণকারের দোকান। এবং ওই স্বর্ণকারের দোকান থেকে তন্নি নাকি মানে শান্তা নাকি প্রায় 2 থেকে 2 লাখ টাকার মতো হবে, 2 লাখ টাকা স্বর্ণ নিয়ে পালাইছে। ওই দোকান থেকে 2 লাখ টাকা স্বর্ণ নিয়ে ও পালায় গেছে। কেমনে পালায় গেছে বা কীভাবে চুরি করছে তা জানি না, কিন্তু পালায় গেছে। তো ওই দোকানের মালিকে এসে আমার বোনের ধরছে, ওই স্বর্ণকারের দোকানের মালিক এসে আমার বোনের ধরছে, যেহেতু আমার বোনের রেফারেন্সে ওই শান্তার ওখানে চাকরি দেওয়া হয়েছে। আমার বোন কিন্তু ওখানে স্ট্যাম্পে সিগনেচার করছে, সিগনেচার করেই কিন্তু শান্তাকে চাকরি দিছে। আমার বোন যে এত স্ট্যাম্পে সিগনেচার করছে, এই করছে সেই করছে, এগুলো কিন্তু ভাই আমি জানতাম না। তারপর আমি বললাম যে দেখেন আমার বোনের এখানে আটকায় রেখে লাভ কি, আমার বোনের তো কোনো দোষ নাই, যে মেয়ে চলে গেছে এই মেয়ের পরিবারকে ধরেন আপনারা টাকা পয়সা পেয়ে যাবেন। এখন দোকানের মালিক বলতেছে আমরা তো মেয়ের পরিবারে দেখে এখানে চাকরি দিই নাই, আমরা মেয়েকে চাকরি দিছি এই মেয়ের কথায়, এই মেয়ে যেহেতু এই দোকানে বহু বছর ধরে কাজ করতেছে, আমরা এই মেয়ের রেফারেন্সে এই মেয়েকে চাকরি দিছি। আমরা আগেই বলছি যেহেতু আমরা স্বর্ণের দোকান, এখানে যদি কোনো একটা সমস্যা হয় আপনি এটা দায় নিতে হবে। এই মেয়েকে আমি বলছি, বলার পরেই এই মেয়ে আমার বলছে কোনো সমস্যা নেই, সে বনে সিগনেচার করছে, তার সিগনেচারের ভিত্তিতে আমি তারা চাকরি দিচ্ছি। এখন সে স্বর্ণকারে নিয়ে পালাইছে, এই টাকা তার দেওয়া লাগবে। আমি তখন বললাম যে টাকা দেওয়া লাগবে, ঠিক আছে, টাকা আমরা 2 লাখ টাকা কোত্থেকে দেবো? আসলে ওই সময় 2 লাখ টাকা মানে কিডনি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, এত টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কোত্থেকে দিব রে ভাই? যেখানে পরিবারে 2 টাকা নাই 2 লাখ টাকা দেওয়া কোত্থেকে দিব? আমার বোনের ওখানে আটকায় রাখছে। পরে আমি বললাম যে ঠিক আছে যেহেতু আটকায় রাখছেন,
এখন আপনারা কি বলতে চান, ওরে আটকায় রাখলে কি টাকা আসবে? বলে হ্যাঁ, ওরে আটকায় রাখলে টাকা আসবে। ওই যতক্ষণ টাকা দিতে পারবে না ততক্ষণ ওরা এখানে আটকায় রাখবো, প্রয়োজন ওরে চিরিবিরে খাবো, এরকম করে বলতেছে। আমি তখন বললাম ঠিক আছে। পরে বাড়িতে আসছি, বাড়িতে এসে আব্বা আম্মারে জানাইছি। আব্বা আম্মা তখন কান্নাকাটি করতেছে। আব্বা আম্মা বলতেছে একটা কাজ কর, তোর শ্বশুর বাড়িতে যা, মানে শান্তার আব্বা আম্মারে গিয়ে জানা। সে জায়গা থেকে শান্তার আব্বা আম্মার কাছে গেলাম। আব্বা আম্মার তখন কিন্তু পর্যন্ত আমার বোনের কিন্তু আটকায় রাখছে ওই দোকানে। শান্তার আব্বা আম্মার কাছে গেলাম, যে বললাম যে শান্তা তো এই ঘটনা ঘটেছে। তারা তো জানি শান্তার বাবা মা খুবই গরিব আর কি, একেবারেই গরিব, আমাদের থেকেও আরও গরিব। তারা বলতেছে যে দেখেন ওর কোথায় চাকরি করছে, ও কী করছে না করছে আমরা তো জানি না, আমাদের সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই, কই চলে গেছে, আমরা তো এগুলো কিছু বলতে পারি না। আমি তখন কি করব ভাই, মানে তখন তো আর মানে কোনো কিছু করার নাই, মানে এই মুহূর্তে এই জায়গা থেকে আমার কী করা যায়। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে এসে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে আবারও গেলাম দোকানে যেয়ে বললাম ভাইরে আমার বোনটারে ছাইড়ে দেন। তো বলতেছে আপনার বোনের কোনো সমস্যা নেই, আমরা আরেকটা মেয়ের আপনার বোনের সঙ্গে রাখছি, সে মানে দোকানেই বন্দি থাকবে, তার খাওয়া দাওয়া এখানেই হবে এবং সেইখানেই থাকবে, আপনার টাকা দিয়ে আপনার বোনকে ছুটে নিয়ে যাবেন। আমি তোমার বোনের আনতে পারলাম না, আসার পর তখন আমাদের এলাকার যে মেম্বার ছিল মোটামুটি পরিচিত মেম্বারের কাছে গেলাম, যে বললাম যে এই ঘটনা। মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার বলতেছে তুমি আমার কাছে রাতে আসছো, এই খবর আমার কাছে দুপুরে আসছে। এবং দুপুরে যেই দোকানের মালিক, স্বর্ণকারের যে মালিক, সে মালিকের ছোটো ভাই আমার কাছে এসে সব বিস্তারিত বলে গেছে। এবং আমি বললাম তার মানে আপনি সব জানেন? উনি বলে আমি সব জানি। এখন তোমার বোনে বনসই দিছে, বনসই দিয়ে ওই মেয়ের ওখানে চাকরি দিছে, ওই মেয়ে চলে গেছে, সুতরাং তোমার বোন তো এখন ফাঁসবেই, এটা তো স্বাভাবিক কথা, টাকা দিয়ে তোমার বোনকে ছুটে আনো। আমি বললাম যে টাকা দিয়ে আমার বোনের আমরা কোত্থেকে ছুটে আনবো, আমাদের তো পরিবারে এত টাকা না, আপনি তো জানেন। উনি বলে না যদি না পারো তাইলে বলে দাও, তারা তোমার বোনের বিক্রি করে পারক, যে করে পারক, যেটা করেই পারক, তারা টাকা উদ্ধার করবে। এখানে তো আমাদের তো কিছু করার নেই, আমরা তো কোনো কিছু বলতে পারবো না, তাই না? মানে মেম্বার পুরোই অপারগতা স্বীকার করলো। এরপরে আমি এই গ্রামের যত মানুষের কাছে গেলাম, গ্রামের কোনো মানুষ আমাকে ভাই আসলে গ্রামের বাড়িতে গরিব হয়ে, মানে গ্রামে যারা গরিব ভাই এদের কথা কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নেই। মানে গরিব হওয়া মানে একটা বড় পাপ, একটা অভিশাপ। কেউই ভাই গ্রামে আমাকে সাপোর্ট করে নাই। আমাদের গ্রামে এতগুলো মানুষ ছিল, একটা মানুষ আমাকে সাপোর্ট করে নাই। সবাই বলতেছে তোর বোনে যা করছে তার শাস্তি পাবে। আবার এমনি মানে কি বলবো আপনাকে, মানে বলা লাগতেছে আর কি বাধ্য হয়ে। এমনি কারো কাছে গেলে বলে তোর বন্ধু এখানে 2 নাম্বারই করতো, 2 নাম্বার কাজ করতো, ওই বাজারে দোকানে চাকরি করতো, আর বাজারের সমস্ত ছেলের সঙ্গে তার 2 নাম্বার সম্পর্ক আছে। এই মেয়ে ধরা খাইছে, ভালোই হয়েছে, মানে সবাই তখন খুশি। পুরো রাত কেটে গেল, আমার বোনকে দোকানে আটকায় রাখছে এবং তারা লাস্ট পর্যন্ত আমার বোনের বিক্রি করে দিবে, মানে এরকম পরিকল্পনা করতেছে যে ঢাকাতে বিক্রি করে দিবে, বিক্রি করে তারা 2 লাখ টাকা নেবে। মানে দোকানের মালিক এরকম একটা অবস্থার ভিতরে পড়ে গেছে। তখন আমাদের অবস্থা এতটাই খারাপ, ইতিমধ্যে এটা পুরো গ্রামের মধ্যে ছড়াই গেছে। মানে গ্রামের এমন কোনো জায়গা নেই যে পুরো গ্রামের ভিতরে বিষয়টা ছড়াই গেছে, মানে গ্রামের সবাই তখন বিষয়টা জেনে গেছে। এভাবে প্রায় এই দিন কেটে গেল, এরপর দিন কেটে গেল, টানা 2 দিন আমার বোনের দোকান আটকায় রাখছে এবং 2 দিন আমার দোকান আটকা রাখছে। এবং লাস্ট পর্যন্ত আমি গ্রামের সাহায্য চাইতে শুরু করছি মানুষের কাছে, যে আমার বোনরে তো ছুটে আনতে হবে, আমি সাহায্য চাইতেছি। ধরেন 2 লাখ টাকা কে কারে সাহায্য করে? মানুষের বাড়িতে গেলে মানুষ 100 টাকা দেয়, 50 টাকা দেয়। এই 100 টাকা 50 টাকায় কি আর আমার বোনের আমি ছুটে আনতে পারবো? 2টা দিন পর্যন্ত গ্রামে হেঁটে হেঁটে ভাই একরকম ভিক্ষা করছি, মানুষের কাছে চাইছি। এমন কোনো মানে জায়গা নাই যে চাই নাই, সবার কাছে বলছে আমার বোনরে ছুটে আনতে হবে, যদি পারেন একটু সাহায্য করেন। গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে যাইতাম, কেউই ভাই আমাকে সাহায্য করেনি। এভাবে হলো কি প্রায় 3 দিন পেরিয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমার বোনের দোকানে আটকা। 3 দিন পরে একদিন আসরের নামাজের পরে, মানে আসর আজানের পরে, আমি আমাদের বাড়ির পিছনে একটা মানে এখানে একটা সবজি চাষ করছিলাম, ওই মানে জমির পাশে বসে আছি, বসে বসে একরকম কান্না করতেছি। এমন সময় একটা মেয়ে বোরকা গায়ে দিয়ে আসছে, মেয়েটারে চিনি না আমি, আসছে এবং আসার পরে আমি এখানে কাজ করতেছি। আমার বলে যে আপনার নাম কি অনিক? আমার ডাক দিয়েছে। আমি বললাম জি অনিক। তো মেয়েরে চিনি না। আমি বললাম আপনি তো চিনলাম না, আপনি কে? এটা বলার পর তখন বোরকার মুখোশটা খুললো। খোলার পরে আমি তাকে চিনতেছি না, আমি তো আমাদের এলাকার না। পরে আমি বললাম আপনাকে তো চিনি না, আপনার বাড়ি কোথায়? পরে বলে আপনার বোনেরই কি অমুক জায়গায় দোকান আটকায় রাখছে? আমি বললাম হ্যাঁ। বলে আপনার বউ কি এই ঘটনা ঘটাইছে? আমি বললাম হ্যাঁ। কিন্তু আপনি যে এই কথাগুলো বলতেছেন, মানে আপনি কি? আমি তো আপনাকে চিনি না। পরে বলে আমাকে আপনার চিনতে হবে না, এই টাকাটা নেন। আমাকে টাকাটা দিল। দেওয়ার পরে আমি বললাম দেখেন আমি তো আপনাকে আসলেই চিনতেছি না, আপনি আমাকে এই টাকাগুলো মানে 4টা বান্ডেল 2 লাখ টাকা, মানে এরকম। আমি তখন বললাম বলে এখানে 2 লাখ টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনার বোনের ছুটে আনেন। পরে আমি বললাম আপনি কি? আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে চলে যাচ্ছেন মানে কি? পরে বলে এখন কি আপনি আমাকে বাড়িতে রাখবেন? টাকা দেওয়া দিকে অন্যায় হয়েছে? আমি বললাম না অন্যায় হয় নাই, টাকাটা কে দিছে?
বলে টাকাটা কে দিছে এটা আমার থেকে আপনি ভালো জানেন। আচ্ছা যাই। আমি ভাই আসলে অবাক হয়ে তাকায় আছি তখন, মানে কিছু বুঝতে পারতেছি না কী হইলো। আমার সামনে দিয়ে উনি চলে গেল, সিনজিতে উঠলো, সিনজি টান দিয়ে চলে গেছে। আমি তখন করলাম কি, আপনার এই টাকাটা নিয়ে বাড়িতে গেছি। আমার আব্বা তো টাকা পাইয়া পাগল হয়ে গেছে, আব্বা টাকা নিয়ে দৌড়ে গেছে আমার বোনের ছুটে আনতে, এবং ঠিকই সেই 2 লাখ টাকা দিয়া আমার বোনের তখন ওখান থেকে ছুটে আনা হয়েছে, মানে দোকান থেকে আমার বোনকে ছুটে আনছে। কিন্তু এই পর্যন্ত শান্তার কিন্তু কোনো খবর নাই, মানে শান্তা কই গেছে বা কোথায় গেছে শান্তার কোনো খোঁজ খবর আর পাই নাই। 2 লাখ টাকা দিয়ে তখন আমার বোনের ওখান থেকে ছুটে আনছি, এবং আমার বোনের ছুটে আনার পরে আমার বোন কান্নাকাটি করতেছে, মোটামুটি সব কিছু ঠিক হলো। বাট আমি চিন্তা করতেছি আমার টাকাটা দিল কে? এই যে 2 লাখ টাকা একটা মেয়ে দিয়ে গেল, এই মেয়েটা কে? তো তারা তো আমি চিনি না, টোটালি চিনি না, দিলে আমাকে 2 লাখ টাকা দিয়ে চলে গেল। এর কোনো ব্যাখ্যা বা এর কোনো কারণ বা কীভাবে এই মেয়ে কোত্থেকে গেলো, কীভাবে টাকা দিল, কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, টাকাটা যেহেতু দিয়ে মেয়েটা চলে গেছে, মেয়েটার মতো করে চলে গেল। এভাবে প্রায় আরও আপনার মাসখানিকের মতো কেটে গেছে। মাসখানিক কেটে যাওয়ার পরে আমি তখন আমাদের রাজশাহী শহরের ওইদিকে একটা চাকরি পাইছিলাম, একটা কারখানায়, সুতার ফ্যাক্টরি, ওইখানে একটা চাকরি পাইছিলাম। তো আমি ওইখানে চাকরিতে চলে যাব। আব্বা আমার বললাম চাকরিতে চলে যাব। আমার আব্বা আম্মাও কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করেন যে টাকাটা তুই কই পাইছি। দেখেন আমার বাবা মাও কেমন, আমার একটাবার জিজ্ঞেস করে না যে অনেক তুই এতগুলো টাকা কোথায় পাইছি। যে আমি আমাকে টাকা দিয়ে গেছে তারাই আমার জীবনে প্রথম দেখছি, এটাকে আমি তারা আর কখনোই দেখি নাই। তো এই টাকাটা নিয়ে বাড়িতে তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে আমি সেই দোকানে চাকরিতে চলে গেছি। কিন্তু আমি যে বাড়ি থেকে ওই দোকানে চাকরিতে গেছি এটা কিন্তু আমি কাউরে বলি নাই, মানে আমাদের বাড়ির বা আমাদের এলাকার কেউই জানে না। আমি সবাইকে একদম না জানিয়ে চলে গেছি। তখনও আমার 3টা বোনের কিন্তু বিয়ে হয় নাই। চলে যাওয়ার পরে ওইখানে চাকরি করতেছি প্রায় 4 মাসের মাথায়। সেখানে কাজ করি প্রায় 4 মাসের মাথায় একদিন অপরিচিত একটা নাম্বার থেকে আমার নাম্বারে একটা কল আসছে রাতের বেলা। তখন প্রায় রাত আপনার 1টা কি 1:30টার মতো বাজে, একেবারে মধ্যরাত এমন সময়। তো নাম্বারটা চিনি না, রিসিভ করছি। সারাদিন কাজ করছি, খুব ক্লান্ত, ঘুম আসছে। রিসিভ করছেন, কথা বলে না, এবং কথা বলে না অনেকক্ষণ পরে আমি জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায়। যখন আপনি কোথায় বললাম, আমি তখনই কণ্ঠটা চিনে গেছি যে এটা তন্নির কণ্ঠ। ওর কণ্ঠ আমার খুবই চিনা ভাই, মানে খুব চিনা। পরে আমি বললাম কে আপনি? পরে বলে কণ্ঠ শোনার পরেও কি বলতে হবে আমি কি? আমি বললাম আসলেই তো বলতে হবে, তা না হলে আপনি হঠাৎ করে হারিয়ে গেলেন, আর কোনো খবর নিলেন না। বলে আপনি তো আমাকে বলেছিলেন আপনি আত্মহত্যা করবেন। আপনি আমাকে বলেন আপনি আত্মহত্যা করবেন। আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই তো সেখান থেকে চলে আসছি। আমি বললাম তারপরে কি আর কখনই আমার খবর নেওয়ার চেষ্টা করেন নাই? বলে কীভাবে নিব? আপনি আমাকে আজকে আমাকে বাড়ি থেকে বের করছেন, এর পরের দিনে তো আপনি বিয়ে করে ফেলছেন, আপনার খবর নিয়েও বা কী হবে? আমি বললাম কীভাবে আমি বিয়ে করলাম সেটা কি আপনি জেনেছেন? বলে জানার কি আছে, সুন্দর মেয়ে পাইছেন, বিয়ে করছেন। আপনার বউয়ের আমি দেখছি তো, আপনার বউ স্বর্ণকারের দোকানে চাকরি করতো, অনেক সুন্দর। তাই আমি বললাম আপনি আমার বউকে দেখছেন, আমাকে দেখেন নাই? পরে বলে না দেখি নাই। আপনি বাড়ি থেকে চলে গেছেন কেন? আমি বললাম বাড়ি থেকে চলে গেছি, বাড়িতে কি করবো থাইকা। পরে বলতেছে বাড়িতে থাকলে তো আপনাকে মাঝে মাঝে একটু দেখতেও পারতাম। আমাকে আপনি কীভাবে দেখতে পাইতেন? পরে বলে যেভাবেই হোক দেখতাম তো, চলে গেছেন কেন? আমি বললাম আজকে এত বছর পরে আপনি আমাকে ফোন দিয়া এসব কী কথা বলতেছেন বলেন তো? পরে বলতেছে আপনার বউ যে চলে গেল আপনার কি খুব খারাপ লাগতেছে? আমি বললাম দেখেন আমার বউয়ের সঙ্গে কোনোদিন আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নাই। ও তখন আমার গালাগালি শুরু করছে, মানে প্রচুর গালাগালি করতেছে। তো একটা ছোট লোক মানে বদনাইশ বলে ওর চাচ্ছু যেমন গালাগালি করছে, ঝিটু যেমন গালাগালি করছে, ওভাবে গালাগালি করতেছে যে তুই আমার ঘর থেকে বের করে পরের দিনে বিয়ে করে ফেললি, তোর মতো একটা ছোট লোক তুই দুনিয়াতে না, আমি তোর জন্য কি না করছি। পরে আমি বললি তুমি আসলেই কি তুমি জানো না কীভাবে আমার বিয়ে হয়েছে? ও বলে জানার কি আছে, তুই সুন্দর বউ পেয়ে বিয়ে করছিস। আমি বললাম আল্লাহ 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বলতে পারবো কোনোদিন আমার বউর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয় নাই, এবং এই বিয়েটা তোমার জেঠু করাইছে। তোমার জেঠু রাতের বেলা আইসা আমাদেরকে এগুলো বলে গেছে। ও তো শুই না অবাক, বলে কি বলো এগুলা সত্যি? আমি বললাম দেখো সত্যি না মিথ্যা এটা তুমি আমার বাড়িতে আসো, আমার বোনেরা আছে, আমার বোনেদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করলেই তুমি সত্যিটা জানতে পারবা। আমাকে বলে তার মানে আমার জেঠু এটা করছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার কথা বাদ দাও, আমি ওই মেয়ের ঠিকানা দিতেছি, আমি যারা বিয়ে করছি তা আমার শ্বশুরবাড়ির ঠিকানা দিতেছি, তুমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজখবর নাও যে আমার কাছে তারা তাদের মেয়েটাকে কেমনি বিয়ে দিছে। এটা খোঁজখবর নিয়ে যদি তোমার কাছে মনে হয় যে আমি অন্যায় করছি তাহলে তুমি আমার এসে জুতা দিয়েই পিটাই যাও। পরে আমার বলে যদি সত্যি আমার জেঠু তোমাকে বিয়ে করতে বাধ্য করে তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আর যদি আমার জেঠু এটা না করে তাহলে তোমার খবর আছে।
এটা বলে লাইনটা কেটে দিল। তার ঠিক পরের দিনে আমি আর ফোন টোন দেয় না, তার পরের দিনে রাতের বেলায় এট এ টাইম একই সময় আবার আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি বললাম কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? পরে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে ভুল বুঝছিলাম এবং তোমাকে এই ভুলটা বুঝেই আমি তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমার এটা চরম অন্যায় হয়েছে, চরম অপরাধ হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি বললাম যাই হোক, লেট করে হলেও তো তুমি জানতে পারছো বা বুঝতে পারছো যে তুমি অন্যায় করছো, তোমার একটাবার আমার সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল। ও বলে দেখো আমি কিভাবে যোগাযোগ করব, তোমার সঙ্গে আমার যা হয়েছে, তুমি হঠাৎ করে বিয়ে করে ফেলছো। আমি এটা জানার পর আমি খুবই আঘাত খাইছি, মানে এত শর্ট খাইছি যা বলার মতো না। আমি জীবনে কখনো তোমার সামনে কথা বলতাম না। পরে আমি বললাম তন্নি তোমার একটা কথা জিজ্ঞেস করব? পরে বলে হ্যাঁ বলো। আমি বললাম তন্নি সত্যি করে বলবা? বলে হ্যাঁ বলবো। আমি বললাম তন্নি 2 লাখ টাকা কে দিছিল? বলে এটা বাদ দাও। আমি বললাম না বাদ দিব না, আমার কাছে বলো 2 লাখ টাকা কে দিছিল, এই 2 লাখ টাকা তোমার কে দিছিল? ও বলে এগুলো আমার গয়না বিক্রির টাকা। আমি বললাম গয়না বিক্রি করছো? বলে হ্যাঁ, গয়না ছিল কিছু বা আমার নিজের, গয়নাগুলো বিক্রি করে আমার এক মামাতো বোনকে দিয়ে টাকা পাঠাইছি। আমি বললাম তোমার মামাতো বোনকে তো আমি কোনোদিনও দেখি না। বলে হ্যাঁ তুমি দেখো নাই, তুমি চিনবা না, ওরে আমি ঠিকানা দিছি, ওই ঠিকানা অনুযায়ী আরেকজনের সহযোগিতায় যে সিএনজি করে গেছে ওই সিএনজি ড্রাইভারে দেখাই দিছে তোমারে, ওইখান থেকে ও টাকা দিয়ে আসছে। পরে আমি বললাম তুমি দূর থেকে আমাকে এত উপকার করলা, আমারও না তুমি মাফ করে দাও, আমারও না ভুল হয়ে গেছে। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি যে এখনও আমার আছো এটা শুনেই না আমার অনেক ভালো লাগছে। যাই হোক, এরপরে তার সঙ্গে আমার আবারও সেই মিষ্টি প্রেমের সম্পর্ক। একটা পর্যায়ে আমাকে আবার বলতেছে আমি পালায়ে যাব তোমার সঙ্গে। আমি বললাম তুমি আমার সঙ্গে পালায়ে আসলে তোমার জিটু কি আমাদেরকে রাখবে, আমাদের ঘর দুয়ার সব ভেঙে ফেলবে না? ও বলে আমার জিটু কীভাবে জানবে আমি তোমার সাথে পালাইছি? আমি তো কয়েকদিন ধরেই বলতেছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি কোথাও চলে যাব, আমি গার্মেন্টসে চাকরি করবো, আমি বাড়িতে থাকবো, আমি সবসময় বাড়ি থেকেই বলতেছি। তাই আমি বাড়ি থেকে পালায়ে যাব, তুমি একটা ছোট্ট চাকরি করবা এবং সেই চাকরির টাকা দিয়ে আমরা দুজনেই ভালো করে চলবো। আমি বলি এই কাজ তুমি ভুলেও করো না, তুমি যদি চলে আসো তোমার জেঠু আমাদের ঘর বাড়ি সব ভেঙে ফেলবে, আমার বোনগুলোকে উঠে নিয়ে যাবে। ও বলে বিশ্বাস করো আমাদের পরিবারের সবাই জানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, পরিবারের সবাই জানে যে আমি তোমাকে সহ্য করতে পারি না, আমি তোমাকে দেখতে পারি না, তোমাকে দেখলে আমার ঘৃণা আসে, আমি তোমাকে আমার পরিবারের কাছে প্রচুর গালাগালি করেছি, আমি সবার সামনে মানে তোমাকে খারাপ বলেছি। তো বিশ্বাস করো এখন সবাই জানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সুতরাং এখন চাইলে আমি তোমার কাছে আসতে পারি। আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার নিষেধকে ওভারটেক করে ও একদিন ঠিকই বাড়ি থেকে পালিয়ে চলে আসে। তো বাড়ি থেকে পালিয়ে আসার পরে তখন আমি রাজশাহী শহরেই থাকতাম এবং ও আসার পর আমি তখন একটা ঘর ভাড়া করি। জানি না ওর পরিবারকে কী বলে আসছিল বা কি, ওর জেঠু মিঠু যা আছে কেউ কিন্তু আর আমাকে কোনো ফোন টোন দেয় নাই, বা ওর যে বাড়ি থেকে পালিয়ে চলে আসছে ওর আত্মীয় স্বজন কেউ কিন্তু আমাদের পরিবারও এসে জিজ্ঞেস করে নাই যে মেয়েটা কোথায় চলে গেল বা কই গেল, কেউই কিন্তু মানে কিছুই জিজ্ঞেস করে নাই। এরপরে ও আমার মতো করে ওইখানে আসছে, আমরা কয়েকদিন ধরে দুজনেই খুব ভালো করে থাকতেছি আলহামদুলিল্লাহ ভালো। সেখান থেকে ও আমাকে বলে যে রাজশাহীতে থাকা আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছে, একটা কাজ করে আমরা রাজশাহী থেকে চলে যাই। এবং সেখান থেকে ও তার এক পরিচিত বান্ধবীর মাধ্যমে তখন ঢাকায় চলে যায়। আমি তখন ওকে নিয়ে পুরোপুরিভাবে ঢাকায় চলে যাই এবং ঢাকায় চলে যাওয়ার পরে আমি ঢাকায় থাকতেছি। কিন্তু অবাক করা বিষয় হলো এইটা যে ওর আত্মীয় স্বজন বা ওর পরিবার পরিজন কেউ আমাদের পরিবারে এসে একটাবার জিজ্ঞেস করে না যে মেয়েটা কোথায় চলে গেছে। এবং ও আমাকে সবসময় এটাই বলতো যে আমার পরিবার কখনো আমার আর খোঁজ নেবে না, আমার পরিবার কখনোই আর আমার খোঁজ নেবে না, তুমি এটা শিওর থাকো। কেন ওর পরিবার ওর কোনো খোঁজ নেবে না ওইটা আমি তখনও ভাই জানতে পারি নাই। তো দুজনে মিলে তখন ওখানে থাকতেছি এরকম করতে করতে কিছুদিন যাবৎ ও হঠাৎ করে মানে ওখানে আমি একটা চাকরি করতাম, ও একটা চাকরি, ওর চাকরি করতো না ঠিক, এটা আসলে চাকরি বলা চলে না, একদম মাঝে মাঝে ও এক জায়গায় যাইতো ওর বান্ধবীর সঙ্গে কাজেই যাইতো, কিন্তু ওভাবে না। আর মূলত আমি চাকরি করতাম। এভাবে প্রায় আমরা 4 থেকে 5 মাসের মতো সংসার করি এবং 4-5 মাস পরে হঠাৎ করে মানে ব্যাক সাইডে মানে ওর মানে ব্যথা এরকম করতো যে আমার পিঠে ব্যথা, আমি পিঠে ব্যথা সহ্য করতে পারি না, আমার পিঠে প্রচণ্ড রকমের ব্যথা। তাই আমি বলতাম যে তোমার পিঠে এত ব্যথা কেন? ও বলে তা তো জানি না, এত ব্যথা কেন পিঠের ব্যথা সহ্য করতে পারি না। পরে আমি বললাম যে তুমি আমাকে বলবা তোমার কি হয়েছে? ও কেমন জানি সবসময় মুখ কালো করে থাকতো, মানে ও ডাক্তার দেখাইছিল বা ডাক্তারে কী রিপোর্ট দিছে বা কী বলছে ওগুলো কিন্তু কিছু আমাকে বলে না, কিন্তু ও যখনই টয়লেটে যাইতো
ও প্রচুর কান্না করতো টয়লেটে যায়, মানে দরজা আটকায় ভিতরে প্রচুর কান্না করতো। তো যেটা আমি জানতে পারছি আমার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে, মানে আমি যে বিয়ে করে ফেলেছি এরপরেও প্রচুর পরিমাণের মানে মাদক সেবন করতো। জানি না এই মাদকও কোত্থেকে আনতো, কীভাবে পাইতো, কিন্তু এগুলো অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস খাইছে এবং নিজের মানে ও নিজের অনেক ক্ষতি করছে। অনেকবার মরার চেষ্টা করছিল, সুইসাইড করতে চাইছিল, কিন্তু যেভাবে হোক বেঁচে গেছে, কিন্তু নিজের অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। আমার সঙ্গে ও আছে এবং থাকতে থাকতে প্রায় 3-4 মাস পরে ওর বান্ধবীর আমি জিজ্ঞেস করতাম যে কী হয়েছে, তন্নি এরকম করতেছে কেন? ও বলে যে না, তন্নির কিছুই হয় নাই, তন্নি ঠিক আছে, আমাকে বলে। 4-5 মাস পর আমাদের বিয়ের একদিন আমাকে বলতেছে যে অনেক, আমার কাছে না কিছু টাকা আছে, চলো না আমরা এই টাকাগুলোতে একটু কক্সবাজার ঘুরতে যাই। আমি বললাম কক্সবাজার কেন? তুমি হঠাৎ কক্সবাজার যেতে যাচ্ছ? বলে আমার ইচ্ছে করতেছে আমি তোমার সঙ্গে একটু কক্সবাজার যাব। পরে আমি বললাম তো ফাইন, ঠিক আছে যাবো, চলো। পরে আমি অফিস থেকে ছুটি নিলাম এবং ছুটি নিয়ে দুজনে তখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আপন ভাই, আপনি হয়তো বিশ্বাস করবেন, আমি জানি না ও কেন জানি, ও একটা মানুষ কক্সবাজার যাচ্ছে, ঘুরতে যাচ্ছে হাজব্যান্ডের সঙ্গে, তার ভিতরে তো একটা হ্যাপিনেস থাকবে, একটা আনন্দ থাকবে, কিন্তু ওর ভিতরে কোনো হ্যাপিনেস বলতেই কিছু ছিল না। ওর ভিতরে কোনো আনন্দ ছিল না, কোনো উল্লাস ছিল না, মানে কিছুই ছিল না। ও জানি কেমন হয়ে গেছে। পরে কেন এরকম করতেছে, কী কারণে করতেছে আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, আমি কক্সবাজারে গেলাম। যাওয়ার পরে আমরা যেহেতু সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর একটা হোটেল ভাড়া করে আমরা দুজনেই ঘুমাইছি। ঘুমানোর পরে আমরা কিন্তু থাকবো 2 দিন, মানে 2 দিনের প্ল্যানিং করে আসছি এবং 2 দিনের জন্য আমি ছুটি নিয়ে আসছি। রাতের বেলায় হইল কি, আমাকে বলতেছে যে আমরা যখন ঘুম থেকে উঠছি, উঠার পরেই আমি বললাম যে আমরা তখন ঘুম থেকে উঠতে বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি করে আমি বললাম যে তুমি বিচের পাড়ে যাবে এখন? বলে না, আমি রুমে যাব, রেস্ট করব। তা আবারও রুমে আসছে, ভাবলাম হয়তো যেহেতু একটা ঢাকা থেকে একটা লম্বা জার্নি করে আসছে, মেবি ওর শরীরটা টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট করবে। তো দুজনেই তখন ঘুমিয়ে পড়ছি। মধ্যরাতে আমাকে ডাকতেছে যে অনিক, অনিক একটু উঠো। তা আমি উঠলাম, উঠার পর আমাকে বলে যে চলো না একটু সাগর পাড়ে যাব। আমি বললাম এখন মধ্যরাত, এখন তুমি সাগর পাড়ে যাবা? ওই দিন ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, মনে হয় কোনো একটা সংকেত চলতেছিল, বাইরে প্রচণ্ড রকমের বাতাস বইতেছিল। পরে আমি বললাম যে এখন যাবা? বলে হ্যাঁ এখনই যাব। মধ্যরাতে সাগরের পানিতে শরীরটা ভিজিয়ে দিব। আমি বললাম কী বলো, তুমি গোসল করবা? বলে হ্যাঁ আমি গোসল করব। তাই আমি বললাম তো ঠিক আছে, জামা কাপড় নিয়ে নাও। ও কিন্তু কোনো জামা কাপড় নিল না, মানে কোনো জামা কাপড় নেই। কোনো জামা কাপড় নিবা না? বলে না। কোনো জামা কাপড় না নিয়ে ও তখন আমার সঙ্গে চলে গেল, এখানে আমার সঙ্গে চলে গেল বিচের পাড়ে। এবং বিচের পাড়ে যাওয়ার পরে তখন আমরা যে দিক দিয়ে নামবো ওই দিক দিয়ে তখন ওই ট্যুরিস্ট পুলিশে নামতে দিচ্ছে না, বলতেছে সাগরের অবস্থা খারাপ, অবস্থা ভালো নয়, সংখ্যে চলতেছে, আজকে নামতে পারবেন না। পরে ও বলতেছে আমরা একটু নামবো, নেমে আমরা আবার উঠে যাব। ও তখন বলতেছে যে না, নামা যাবে না, মানে সাগরের খুব উত্তাল, ওই যাওয়া যাবে না। পরে ও আমাকে বলতেছে চলো আমরা চুপি চুপি জাউ বাগানের ওই দিক থেকে নামবো। এবং তুই কি পাগল হইছো? জাউ বাগানের ওইদিকে গেলে ওইখানে সবসময় সন্ত্রাসী বসে থাকে, পোলাপাইন বসে থাকে, ধরে আমাদের সব কিছু নিয়ে যাবে। অতক্ষণ আমারে বলে আমাদের তো কিছুই নেই, নিয়ে যাবে কি বলো, চলো না। তো ওর কথা শুনে একদম পুরো রিস্ক নিয়ে জাউ বাগানের ভিতর দিয়ে আমি ওরে নিয়ে তখন পানির মধ্যে, ও তখন পানির মধ্যে আমাকে নিয়ে নামছে। নামার পরে আমি ওরে মানে কোলে নিছি, আদর করতেছি সাগরের ভিতরে। তখন কিন্তু পানি প্রচুর পরিমাণের উত্তাপ, সাগর অনেক উত্তাপ। একটা সময় ও বলতেছে আমার বুকটা খুব ব্যথা করতেছে, একটা কাজ করো তো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য তুমি কাপড় নিয়ে আসো। আমি বললাম আমি তোমাকে বারবার বলছিলাম যে তুমি কাপড় নিয়ে আসো, তুমি কাপড় নিয়ে আসো, তুমি কাপড় আনলে না কেন? আর আমি তোমাকে রাতের বেলা এখানে একা রেখে চলে যাবো? তুমি কি পাগল হইছো? সামনে জাউ বাগান, এখানে খারাপ ছেলেপেলেরা অলওয়েজ থাকে, নেশা টেশা করে, আমি তোমাকে এভাবে রেখে যাব না। ও বলে দেখো আমি এখানে মানে মুখ লুকিয়ে থাকবো, কেউ দেখবে না। আমি বললাম দেখো প্লিজ তুমি পাগলামি করো না, আমার না সত্যিই ভালো লাগতেছে না, তুমি চলো তো। এটা বলার পরে মানে কিন্তু ওকে পানিতে আমি প্রচুর মানে পানিতে এভাবে ডুবাইছি, মানে ও আমার বারবার বলতেছিল যে তুমি আমাকে পানিতে মেরে ফেলো, মানে ডুবিয়ে আমাকে মেরে ফেলো, এগুলো বলছে, পানিতে ডুবিয়ে আমাকে মেরে ফেলো, এগুলো বারবার বলতো। তো সেই জায়গাতে আমি উঠে আনার পরে আমি বললাম তুমি ওঠো। উঠার পরে সে কী করলো, ওইদিকে একটা মানে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের ওখানে বসছে, বৈশা বলতেছে আমি এখানে বসছি, তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও, তুমি বাসায় গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসো। পরে আমি বললাম যে তোমার কাপড়গুলো কোথায়? পরে বলে কাপড়গুলো আমাকে বললো যে কাপড়গুলো এভাবে তাকের উপরে রেখে আসছি, এখন থেকে নিয়ে আসো। আমি বললাম আচ্ছা। ও বলে শোনো, কাপড়ের উপরে একটা সাদা কাগজ আছে, ওই কাগজটা সহ নিয়ে আইসো। আমি বললাম সাদা কাগজে কি? বলে ওটাই সহ নিয়ে আইসো।
এই কথা বলেও তখন আমারে পাঠালে, আমি তখন হোটেল রুমে গেলাম। যাওয়ার পরে কাপড়গুলা টান দিলাম, কাপড়গুলা এভাবে ধরলাম। ধরার পরে দেখতেছি কাপড়ের উপরে একটা সাদা কাগজ। সাদা কাগজটা হাতে নিলাম, একটা চিঠির মতো। এটার মধ্যে ও লিখে দিল যে আমাকে তুমি মাফ করে দিও, হয়তো এই জীবনে আমাদের আর কখনো দেখা হবে না, তবে মৃত্যুর পরে আমি তোমার সঙ্গে একসঙ্গে থাকবো। মৃত্যুর পরের জীবনটা অনেক বড়। এই জীবনে আমরা একে অপরকে ভালোবেসে পরকালের জীবনটা বড় শান্তিতে কাটিয়ে দিব। আমি তোমার সঙ্গে থাকার অনেক চেষ্টা করেছি, সম্ভব হয়নি, আমাকে মাফ করে দিও জান। তুমি তোমার জীবনটা সামলিয়ে নিও। তুমি যে আমাকে বিয়ে করেছো এটা তো আসলে কেউই জানে না, আর আমি কাউকে জানাতেও চাই না। তুমি নিজেকে নিজে সামলিয়ে নিও, একটা বিয়ে করে সংসার করো, আর আমাকে খুঁজো না। আমি তখন ভাই কাপড়গুলো রেখেই দিলাম দৌড় হোটেল থেকে দৌড়াইতে দৌড়াইতে পুলিশ বক্সের সামনে আসলাম। এসে দেখছি ও নাই। পুলিশ ছিল, জিজ্ঞেস করলাম ভাই এখানে আমার ওয়াইফ দাঁড়ায় ছিল, কই গেল? এরা এদের মতো করে চারিদিকে ফোন দিল, প্রচুর টুরিস্ট পুলিশ চলে আসলো, খোঁজা শুরু করলো। নাই 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 নাই, কোথাও নাই। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, থানায় গেলাম, মামলা করলাম, জিডি করলাম, পুলিশ খোঁজা শুরু করলো, কিন্তু ওরা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় পরের দিনটাও কেটে গেল। পরের দিন সন্ধ্যার সময় সাগর পাড়ে বসে বসে চিন্তা করতেছি, এই জীবনে যে ইচ্ছে করে হারিয়ে যায় তারে কি আর খুঁজে পাওয়া যায়? যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছা করে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায়? না, তাকে আর খুঁজে পাওয়া যায় না। ওরে অনেক খুঁজলাম কক্সবাজারে, কিন্তু ওরে আর পাইলাম না। শেষমেশ নিরুপায় হয়ে আমি ঢাকায় ফিরে আসি। ওর বান্ধবীর কাছে যাই, ওর বান্ধবীর সঙ্গে কোনো যোগাযোগ হয়ে গেছে কিনা। ওর বান্ধবীর কাছে জানতে পারি ওর ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সারের ও লাস্ট স্টেপে আছে, মানে শেষের স্টেপে আছে, ও মারা যাবে। তো চিকিৎসাগুলো হয়তো বেঁচে যাইতো। চিকিৎসার জন্য ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল, ওর পরিবারের আত্মীয় স্বজন অনেকের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কেউই ওর সঙ্গে আসলে টাকা পয়সা দেয় নাই ওকে কোনো হেল্পও করে নাই। ওর পরিবারের যে বা আদার্স মানুষগুলো আছে কেউ ওকে কোনো সাহায্য করে নাই। ওর বাবার সঙ্গে, ওর মায়ের সঙ্গে, জেঠুর সঙ্গে, সবার সঙ্গে ও ফোনে গোপনে গোপনে যোগাযোগ করছে, আমাকে জানায় নাই। সবাই নাকি ওকে বলছে তুই পরিবারের কেউ না, তুই মরে গেলে আমাদের কিছু যায় আসে না। তাই আমি ওর বান্ধবীরে বললাম কথাটা কি আমাকে বলা যাইতো না? বললে আপনি কষ্ট পাইতেন। ও আমাকে ওয়াদা করেছিল আপনাকে না বলার জন্য, তাই আমি আর আপনাকে বলিনি। তবে আমি জানি ও কক্সবাজার গেলে আর ফিরে আসবে না। তাই আমি বললাম ও কক্সবাজার কোথায় যাইতে পারে, তাইলে তোমার সঙ্গে যোগাযোগ নেই? বলে না, যোগাযোগ নেই, তবে আমি যতটুকু জানি ও সুইসাইড করবে। এবং আমাকে এটা বলছে যে এমন এক জায়গায় গিয়ে ও মরবে যেখান থেকে ও লাস্টটা ওকে খুঁজে পাবে না। হয়তো ওই সেটাই করেছে। আমি বললাম দেখো, তুমি তো আমাকে একবার এই কথাটা বলতে পারতা, আমাকে তো অ্যাটলিস্ট কথাটা একটাবার জানাইতে পারতা, তাহলে তো ওকে আমি এভাবে মরতে দিতাম না। বলে আপনি ওকে বাঁচাইতেও পারতেন না, কারণ ওর চিকিৎসা করতে যে টাকার প্রয়োজন সে টাকা আপনি কখনোই দিতেন না। আর ওই টাকা দিলেও যে ও বেঁচে যেত তা কিন্তু না, ক্যান্সারের খুব লাস্ট স্টেপে আছে, ওকে বাঁচানো সম্ভব ছিল না। ডাক্তারও ওকে ডিরেক্টলি বলেই দিয়েছে যে আপনি বাঁচবেন না। আমি বললাম তারপরেও তো কিছুদিন বেঁচে থাকতাম। বলে ও কিছুদিন বেঁচে থাকলেও তো চোখের পানি ঝরে বাঁচতেন। আর আমাকে ওয়াদা করাইছিল, যার জন্য আমি আপনাকে বলি নাই। আমি ওর পরিবারের কাছে গেলাম, ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম। আজকে প্রায় হিসাব করলে প্রায় 15টা বৎসর কেটে গেল, আমি আর খুঁজে পেলাম না। একটা মানুষ এইভাবে এত বড় লোকের একটা মেয়ে হারাই গেল, ওদের পরিবারেরও কোনো কিছু নাই, তারা ওর খোঁজে নাই, ও কোথায় গেছে, কই আছে, ওরে তারা কেউই খোঁজে নাই। আপন ভাই হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমি এখনো ওরে খুঁজে বেড়াই। আমার বিশ্বাসও বেঁচে আছে, ও একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে ভাই। আমি এখনো কক্সবাজারের অলিতে গলিতে, বিচের পাড়ে, এখানে সেখানে আমাকে খুঁজে বেড়াই। আমার বিশ্বাস আমি একদিন হঠাৎ করে তাকে সামনে পেয়ে যাব, সেদিন তাকে বুকে জড়িয়ে ধরে বিগত 15টা বৎসরের কষ্ট মিটাই ফেলব। জানি না দেখা হবে কিনা এই জীবনে, তবে আমার দৃঢ় বিশ্বাস ও ফিরে আসবে। আপনার গল্প তো অনেক মানুষ শোনে, আমার ভালোবাসার মানুষটাও যদি আপনাকে শুনতে পায়
তাকে বলে দিয়েন যেন সে ফিরে আসে। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করে যাব। আমি আছি, আমি থাকব, আমি শুধু তার জন্য বাকি জীবনটা থেকে যাব। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করে আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই মোহাম্মদ অনিকের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা রেকর্ড করতে গিয়ে আমার বুকটা অনেক ভার হয়ে গেছে। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমার রূপকথা। গল্প অনুযায়ী বোঝা গেল যে তন্নি আসলেই বেঁচে নাই। তন্নি বেঁচে থাকলেও হয়তো বিগত 15 বৎসরে কোনো না কোনোভাবে হচ্ছে অনেকের কাছে একবারের জন্য হলেও ফিরে আসতো। তো সে তার বান্ধবীকে যেটা বলেছে, আসলে এখানে বড় দোষটা হচ্ছে তার বান্ধবী নাদিয়া নামের যে মেয়েটা আছে সে মেয়েটার। কারণ নাদিয়াকে সে অলরেডি সব কিছু ভুলে গেছে। নাদিয়ার অন্তত একবারের হলেও অনেককে বলা দরকার ছিল যে ও আপনার সঙ্গে কক্সবাজার যাচ্ছে, সে কিন্তু আর ফিরবে না। নাদিয়া সেটা অনেককে বলে নাই এবং না বলার কারণেই হয়তো আজকে তন্নি হারিয়ে গেল। তন্নি বেঁচে আছে সেটা 1%, আর তন্নি বেঁচে নেয় তা 99%। 1% থেকে আমি বলি, যদি তন্নি আমাকে শুনতে পায়, এরকম অনেক মানুষ আছে যারা আমার গল্প শোনে। আমার গল্প বেশিরভাগ আবেগ প্রবণিত মানুষ, তার বাস্তব জীবনে একটু কষ্টে আছে, এরাই বেশিরভাগ আমার গল্পগুলো শোনে। তা না হলে 1 ঘন্টা একটা মানুষের লাইফ স্টোরি শোনা এটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে অসম্ভব। যারা শোনে তারা এক একটা হীরার টুকরা। তারা জীবনের বাস্তবতার সাথে যুদ্ধ করে এই পর্যন্ত বেঁচে আছে। আমি বিশ্বাস করি তারাই আমার সাবস্ক্রাইবার, তারাই আমার গল্পগুলো শোনে। তো সে জায়গা থেকে তন্নি যদি কোনোদিন আমাকে শুনতেও পায়, যদি বেঁচে থাকে যেন অনেকের কাছে ফিরে আসে, এই শুভকামনায় আমি আপনার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।